আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়েলকাম টু দিস লাইভ ক্লাস। আমরা এই মুহূর্তে মাস্টার বইয়ের বিগত সালের কিছু কোশ্চেন অ্যানালাইজ করব, যেগুলো আসলে আমাদের জানা খুবই জরুরি। তিনটা বিষয়, সেটা হলো আমাদের দেশের প্রশ্নকর্তারা এই বিষয়গুলো থেকে প্রশ্ন করছেন ট্রেডিশনাল গ্রামার অনুসারে, যেগুলো এখন থেকে প্রায় অ্যাবাউট বলা যায় যে 90 ইয়ার্স এগো, মানে পাবলিশড বুক না, মানে 90 বছর আগের প্রকাশিত বইগুলো, এগুলো চলে আসছে। এই ট্রেন্ডটা থেকে এখনো এই 2025-এ প্রশ্ন করা হয়। তারা অপশনে অজ্ঞাত, মানে তাদের কি বলবো যে অদক্ষতায় এবং অনেক ক্ষেত্রে জ্ঞানের অভাবে এমন মানে অপশন ভুল করতে গিয়ে সঠিক করে ফেলেন। দেখা যায় যে ওই সঠিকটাই এখন মডার্ন গ্রামারে প্রচলিত। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। আমরা এই কোশ্চেনটাই দেখি, বিসিএস এর কোশ্চেন। দেখেন, আই শ্যাল নট, ঠিক আছে, ড্যাশ দ্য এক্সামিনেশন দিস ইয়ার। এবছর আং পরীক্ষা, এটা 29তম বিসিএস এ আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খতে আবার রিপিট হয়েছে। প্রশ্নকর্তা আনসার নিয়েছে দেখেন অ্যাপিয়ার অ্যাট, কিন্তু আপনি অক্সফোর্ড ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি, যেগুলো লেটেস্ট লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ, অথবা আপনি কলিন্স ডিকশনারি অথবা মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি, কোনো ডিকশনারিতে গুগলে সার্চ দিয়ে দেখেন অ্যাপিয়ার অ্যাটের অ্যাপ্লিকেশন পাবেনই না। এগুলো পাবেন কোথায়? আমাদের ইন্ডিয়ান ইংলিশে, যেগুলো ওই যে ব্রিটিশরা যখন ছিল, ঠিক আছে। অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, কোথায় উপস্থিত হয়? অ্যাট দ্য এক্সামিনেশন, পরীক্ষায় উপস্থিত হওয়া। যেসব পরীক্ষায়, মানে এটাকে বলে এই যে অকওয়ার্ড, মানে মেকানিক্যাল না, এগুলো মেকানিক্যাল ইংলিশ, মানে আপনার মতো করে আপনি সাজিয়ে দিলেন। মানে আমি বলতেছি ওয়ালেট মানে হচ্ছে মানি ব্যাগ, যে আই হ্যাভ মানে লেফট মাই ওয়ালেট অ্যাট হোম, অথবা আই লস মাই ওয়ালেট। এখন ওয়ালেট মানে হলো যেখানে টাকা রাখা হয়। আর বাংলাদেশে আমরা ইংরেজি বানিয়ে নিছি কি মানি ব্যাগ। তো এই যে এটা হলো মানি ব্যাগের মতো ইংরেজি অ্যাপিয়ার অ্যাট। দেখবেন আমাদের দেশে কেউ যদি পরীক্ষায় অনার্সে পরীক্ষা দিয়েছে, তারপরে সে বিসিএস পরীক্ষা দিচ্ছে, তখন কি অ্যাপিয়ার সার্টিফিকেট লাগবে। এখান থেকেই আসছে অ্যাপিয়ার সার্টিফিকেট। একইভাবে দেখেন ফিল আপের হয়, যে সে ফর্ম ফিল আপ করবে। এই যে ফিল আপের ব্যবহারটা এখন প্রচলিত নাই বললেই চলে। এক্ষেত্রে আমেরিকানরা কি করে? আমেরিকানরা ফিল আউট ব্যবহার করে, ঠিক আছে, প্লিজ ফিল আউট দ্য ফর্ম, ফর্মটা পূরণ করেন। আর ব্রিটিশরা ইউজ করে ফিল ইন, প্লিজ ফিল ইন দ্য ফর্ম, আর অথবা কমপ্লিট, প্লিজ কমপ্লিট দ্য ফর্ম। আপনি এই তিনটা ব্যবহার করতে পারবেন। আর আমাদের দেশে এখনো ওই যে পড়ে আছে, ব্রিটিশরা যে ইংরেজি রেখে গেছে, ওই বইগুলো থেকে এখনো চলতেছে। ধরেন এই যে এই বইটা থেকে প্রশ্ন হয়, আমি একমাত্র হয়তো বা রাইটার, এক একটা বইয়ের 20-30টা কপি আমার কাছে আছে। বিভিন্ন সময় এগুলো প্রিন্ট হয়েছে, তো ভিতরেও কিন্তু এগুলো পরিবর্তন করা হয়েছে। মানে এখানে আছে কয়টা কপি? এখানে 6টা আছে। এই বইয়েরই মনে হয় আমার কাছে আরো এরকম 5-6টা কপি আছে। মাস্টার বইয়ের যেমন ইয়ারলি এডিশন আছে, তাদেরও টুকটাক ভুল ত্রুটি থাকলে তারা ওই সময় লেটার প্রেসে সংশোধন করতো। তো আপনারা মনে করেন যে একটা বই, এগুলো প্রতিটা বইয়ের ভিতরে কিন্তু দাগানো আছে। দেখেন কিভাবে দাগানো আছে। মানে শুধু শুধু ভাইবেন না যে না পড়ে রাইটার হয়ে গেল। এই যে দেখেন লাল কালি দিয়ে, যে এগুলো এই বই থেকে প্রশ্ন হয়েছে, এই যে দেখেন এগুলো পরীক্ষায় প্রশ্ন আসছে। এই জন্য আমি সবার ধুতি খুলতে পারি। আর আমার ভাই খোলার কিছু নাই, প্রকাশনী জগতে এসে পুলিশ অনেক আগেই খুলে নিয়েছিল, যেখানে আমার ইচ্ছা হয় সবারই ধুতি খোলা। এই যে দেখেন যেগুলো পরীক্ষায় আসছে সব দাগানো আছে, পুরা বই রেড মার্ক করে করে যে প্রশ্নগুলো আসছে। এই যে বিসিএস এর দেখেন পুরা বই। আপনারা মনে করেন যে আমি এইগুলো, এটা একদিনে হয়নি, পিছনের 15-16 বছরের। এই যে দেখেন মডার্ন গ্রামারে জেরান ভার্বাল নাউনের মধ্যে কোনো পার্থক্য দেখানো হয় না। তো এইভাবে পুরা বইটাই দাগানো আছে। দেখেন যেখান থেকে যা কপি হয়েছে, যা মানে রিপিট হয়েছে, সবগুলো আমি পুরা বই এগুলো দাগিয়ে রাখছি, শুধু এখানে না। এই যে দেখেন সারা বইটাই। এই যে দেখেন একটা প্রশ্ন আছে না, আমরা আনসার করছি প্যানিক সিজ দ্য রাইটার। এটা দ্য রাইটার ওয়াজ সিজ বাই প্যানিক, এটাও রাইট। আবার আমরা আনসার নিয়ে সিজ উইথ, কারণ চৌধুরী হুসাইন বা অন্যান্য বই, মানে আমাদের দেশের লেখকরাই সিন না যে কোনটা নেওয়া উচিত, অপশনে দুটাই রাখছে, প্যানিক সিজ দ্য রাইটার। মাস্টার বইও দেখেন এখানে আনসার কিন্তু দুটাই রাইট। সিজ মানে উইথ হয়, বাই হয়। এখন মডার্ন ট্রেন্ডে বাইটাই প্রচলিত, কিন্তু আমাদের দেশের প্রশ্নকর্তারা কি নাই, ওই যে ট্রেডিশনাল গ্রামার বই থেকে উইথ নাই। তার মানে ওই ইংরেজি শেখা আমার জীবনে কোনো কাজে আসবে না। বাংলাদেশের চাকরি পরীক্ষার প্রস্তুতি না মানে এই যে বললাম, ওই সমুদ্রের বুকে মানে স্রোতের মধ্যে বালির বস্তা ফেলা, ভেসে চলে যাওয়া। তো এইগুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কোনো সচেতনতা না। আমি 2018 সাল থেকে ফেসবুকে এইগুলো লিখতেছি যেন শিক্ষার্থীরা সচেতন হয়, তারা প্রতিবাদী হয়, যে বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে যেন প্রশ্নপত্রের উত্তরপত্র প্রকাশ করা হয়, পিএইচসি পরীক্ষার পরে প্রশ্নপত্রের উত্তরপত্র প্রকাশ করা হয়। তাতে যদি তারা ভুল উত্তর নেয়, সেক্ষেত্রে আমরা এগুলো তাদেরকে মানে অভিযোগ জানাতে পারবো। তাহলে যারা যারা সঠিক উত্তর দিয়েছে সবাই নম্বর পাবে, কেউই বঞ্চিত হবে না, এবং তারাও অনেকটা দায়বদ্ধ হবে। কিন্তু ঘোড়ার ডিম একাই আমার ঠেকা পড়ছে, আমি বকেই যাচ্ছি 8 বছর ধরে, নো রেজাল্ট অ্যাট অল। তবে সমস্যা নেই, একটা সময় এরও চেঞ্জ আসবে। আমার কাছেও ব্লু প্রিন্ট আছে, ইনশাল্লাহ এক সময় আপনারা না পারলে যেদিন আমি করবো, এখন যেমন সোশ্যাল মিডিয়াতে 24 ঘন্টা আপনাদের ঝাড়ার উপরে রাখি, তখন ঝাড়ার উপরে না, তখন আর অন্য লেভেলের থেরাপির উপরে ইনশাল্লাহ রাখবো।
পুরা বই দাগানো আছে কোন কোশ্চিন হয়েছে না হয়েছে। তাহলে দেখেন একটা রাইটারের আমার কাছে 10 থেকে 12টা, যেমন মাস্টারের কারো কাছ থেকে 10 থেকে যদি 21 পর্যন্ত 12টা, তাহলে কি বুঝলেন যে এত সহজ না মাস্টার জাহাঙ্গীর আলম হওয়া। প্রচুর প্রচুর ডেডিকেশন দরকার, এটা গিফটেড ট্যালেন্টও লাগে, মানে ধৈর্য বিষয়টা আল্লাহ প্রদত্ত বিষয়। এবারে আসি আলোচনা। তাহলে দেখেন আই শ্যাল নট, আরে ভাই শ্যাল নটের ব্যবহার কি এখন আছে? এই যে 60 বছর 100 বছর আগের ইংরেজি আপনি এখনো এই এখন এসে চালাচ্ছেন, তাহলে তো হলো না। তো এইগুলো যারা প্রশ্নকর্তা কপি মারছে কোথা থেকে আমি আপনাদেরকে বের করে দেখাই। এই যে যত আমি বই বের করলাম, এটা কারেকশন অংশ থেকে কপি মারা, মানে ইনারা কপি মারলে দোষ হয় না, আর আমি কপি মেরে আপনাদেরকে সঠিক আনসার রেফারেন্স বলে দিলে আমি হয়ে গেলাম কপি পেস্ট রাইটার। মানে গালি দিলেও সেটা দোষ হয়ে যায়, তখন আপনাদের চুতিয়া বললে আমার দোষ হয়ে যায়। এই যে দেখেন বেরি হয়ে গেছে, আমার বের করাই লাগেনি, আপনি এই যে দেখেন আই শ্যাল নট গিভ এক্সামিনেশন দিস ইয়ার, আই শ্যাল নট অ্যাপিয়ার এট অথবা সিট ফর দা এক্সামিনেশন, ঠিক আছে, দিস ইয়ার। তাহলে অ্যাপিয়ার এট আর সিট ফর, কিন্তু এই যে প্রশ্নকর্তা এখান থেকে ফর ছিল, ফরটা আউট করে দিয়েছে। ফর আউট করার পর উনি চিন্তা করছেন বিশাল কাজ করে দিয়েছে, তার মানে তাহলে কি বুঝলেন? এখন এটাই মডার্ন গ্রামার অনুসারে এমজি অনুসারে 100% এটা রাইট। প্রশ্নকর্তা মনে করছে এখানে সিট ফর আছে, আমি সিট থেকে ফরটা আউট করে দিলাম, তার মানে ওটা ভুল হয়ে গেল, একটাই থাকলো। কিন্তু না, মডার্ন অনুসারে এটাই এটা হলো। তাহলে কি হচ্ছে, এটা টিজি, এটা টিজি। এখন এটা বাংলাদেশ ছাড়া ওই যে বললাম কোথাও তেমন চলে না। আর এটা হলো, ঠিক আছে, লেটেস্ট। তবে সিট ফরের ব্যবহারও আছে, সিটও আছে, সিট ফরের ব্যবহার আছে। আর এখানে নিলে আমার লাগবে গো ইন ফর, এই জায়গায় হওয়া লাগবে গো ইন ফর। তাহলে দেখেন প্রশ্নকর্তা মাতব্বরি করতে যে এটা যে মানে আরো বেশি সঠিক করে ফেলছে, তার আমরা প্রমাণ দেখব। দেখেন হি উইল টেক এক্সামিনেশন, এখানে আবার এই প্রশ্নে দা নাই, এখানে একটা ডিটারমিনার ছেড়ে দিয়েছে। অথবা হি উইল টেক অ্যান এক্সামিনেশন, ভালো কথা, সে একটা পরীক্ষা দিবে। এখানে গিভ হবে না, ড্রপ হবে না, ঠিক আছে, ডিসকন্টিনিউ হবে না। এখানে প্রশ্নকর্তা আনসার নিয়েছে অ্যাপিয়ার এট, এই যে ট্রেডিশনাল থেকে, ঠিক আছে। মানে এটা আপনাকে বোঝানোর জন্য যে প্রশ্নকর্তা যে আনসার অ্যাপিয়ার এট নিয়েছে, আমি রেফারেন্স হুবহু বের করে দেখালাম। মানে ইনারা কোত্থেকে কপি মারছে, একদম হুবহু সোর্স। এই বইগুলা এখন থেকে প্রায় 50 বছর আগে। তারপরে আসেন হি ওয়াজ ডিবার্ড ফ্রম, এই যে দেখেন সিটিং, অ্যাপিয়ারিং, গিভিং, ঠিক আছে, টেকিং। তাহলে এখানে আনসার এটাও রাইট। এই যে দেখেন এ সি, প্রশ্নকর্তা আনসার টেকিং নিয়েছে, কিন্তু এখানে আমার আনসার দিতে এখানে একটা ভুলে গেছে, এখানে অ্যাপিয়ারিং অ্যাট লাগবে, এটা এ প্লাস বি হবে, ঠিক আছে, এটা এ আর বি হবে, এটা ঠিক করতে হবে। এই যে দেখেন, কারণ এখানে সিট আছে, সিটিং হবে, ঠিক আছে। হি ওয়াজ ডিবার্ড ফ্রম সিটিং দ্য এক্সামিনেশন, এখানে অ্যাপিয়ার অ্যাট লাগবে, অ্যাপিয়ারিং অ্যাট, এখানে অ্যাট মিসিং আছে, এখানে সি হবে। তাহলে দেখেন হুইচ অফ দিস সেন্টেন্স ইজ, এর মধ্যে কোনটা ইনকারেক্ট? তাহলে উই আর সিটিং অ্যান এক্সামিনেশন, এটা রাইট। এটা দেখেন উই আর টেকিং অ্যান, সাধারণত গিভ অর্থ দেওয়া, টেক অর্থ নেওয়া। আর পরীক্ষার ক্ষেত্রে টেক অর্থই পরীক্ষা দেওয়া, আর গিভ অর্থ পরীক্ষা না, মানে শিক্ষক পরীক্ষা আপনাদেরকে দিয়েই নিচ্ছে, কোশ্চিন পত্র আপনাদেরকে দিচ্ছে। তো এই ক্ষেত্রে দেখেন সিটিং এর ব্যবহার আছে, টেকিং এর ব্যবহার আছে। যাক, এই জিনিসটা আমার অজান্তে এটা মিসিং হয়ে গেছে, সরি ফর মাই মিস্টেক। তাহলে এই জায়গায় আপনারা ঠিক করে নেন, এটা বি হবে, ঠিক আছে, এ বি এই দুটো রাইট। দেখেন ফ্রম ইউর ভিউ, দেখেন আমি যে সিটিং যে রাইট, এটি প্রশ্ন দিয়ে প্রমাণ করে দিলাম। এখন দেখাবো, এটা অক্সফোর্ড ডিকশনারিতে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে পরীক্ষা এসেছিল ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ, ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ মানে ইউর মানে স্টুডেন্টেরা, যেহেতু ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল ওদের জন্য। হুইচ সেন্টেন্স ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট না? আই এম টেকিং দ্য এক্সামিনেশন অ্যাডমিশন টেস্ট, ভর্তি পরীক্ষা দিচ্ছি, কারেক্ট। আই এম গিভিং, এইটা কারেক্ট না, এটা শিক্ষকের ক্ষেত্রে। এটা আপনারা পাবেন কমন মিস্টেকস ইন ইংলিশ, টিজি ফিটিকেটস এর বইও এ ব্যাপারে আলোচনা আছে। আই এম সিটিং দ্য অ্যাডমিশন টেস্ট, এটাও রাইট। আই এম সিটিং ফর দ্য অ্যাডমিশন টেস্ট, এটাও রাইট। তাহলে প্রশ্নকর্তা ওখানে কি করছিল, সিট থেকে ফরওয়ার্ড দিয়েছিল, দেওয়ার পর উনি মনে করছে আমি মনে হয় ওটাকে ভুল করে দিলাম, কিন্তু দেখা গেল যে না, ওইটা আরো বেশি কারেক্ট হয়ে গেল। এখানে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স,
ন্যাশনাল ইউনিভার্সিটি মানবিকে আসছে, মানবিক 7-8-এ। তাহলে কি আছে, ক্যাথরিন গেভ হার এক্সামিনেশন, হবে না গেভ, এখানে হবে টুক। ঠিক আছে, এক্সামিনেশন ওয়াজ গিভেন, ধরু হবে না, ক্যাথরিন হ্যাজ গিভেন হার এক্সামিনেশন, গিভ হবে না, পরীক্ষা উল্টা, এটা রাইট। তার মানে আবার মনে রাখেন, সাধারণত গিভ অর্থ দেওয়া, টেক অর্থ নেওয়া। পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দেওয়া অর্থেই টেক অথবা সিট ফর। তাহলে কোশ্চেন গুলা দিয়ে আপনারা বুঝলেন যে আসলে কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না। এবারে আসেন আমরা আরো কোশ্চেন দেখবো। এর সংক্রান্ত ইউটিউবে ভিডিও আছে, আবার ফেসবুকে আমার বিস্তারিত পোস্ট আছে। এখানে আরো কোশ্চেন আছে, আমরা দেখে নিই। লাইভ ট্রায়াল ক্লাস, এটা না, the end how long instead live class as active, হ্যাঁ এইটাতে আছে, দেখেন আমরা ডিসকাশন গুলা দেখে নিই। পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দেওয়াতে অ্যাপিয়ার অ্যাট বা ইন দুটার ব্যবহারই আছে। টিকেটি সরকারের বই দেখেন, যত ট্রেডিশনাল ইজি। সিট ফর, গোয়িং ফর, টেক ডু ব্যবহৃত হয়। ঠিক আছে, পরীক্ষার্থী হিসেবে, অর্থাৎ অ্যাপিয়ার অ্যাট, ঠিক আছে, সিট ফর, গোয়িং ফর দ্য এক্সাম, এখানে সিটের পরে ব্র্যাকেটে, এটাও রাইট। আগের গ্রামার বইগুলোতে সিট ফর আছে, কিন্তু এখন আধুনিক ডিকশনারি গুলোতে শুধু সিট। ইউএস ইংলিশের ক্ষেত্রে দেখেন সিট ফর দেওয়া আছে, মানে আমেরিকাতে সিট ফর ব্যবহার করে, কিন্তু ব্রিটিশ ইংলিশে সিটের ব্যবহার প্রচলিত আছে। অনেক প্রশ্নকর্তা পুরাতন বইগুলো থেকে প্রশ্ন করেন, তারা সিট ফর কে গ্রহণ করেন। ঠিক আছে, আবার যিনি সঠিক জানেন তিনি সিট ফর দুটোই গ্রহণ করেন। আমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন দুটো দেখালাম। তাহলে পরীক্ষক হিসেবে পরীক্ষা নেওয়া অর্থে গিভ ব্যবহৃত হয়। এবার আসেন, এই যে ট্রেডিশনাল, হি টুক, অ্যাপিয়ার অ্যাট বা ইন অথবা স্যাট ফর, এটা ট্রেডিশনাল, এই যে পুরান, অথবা ওয়েন্ট ইন ফর মানে গো ইন ফর দ্য এক্সামিনেশন। এখন আধুনিক ডিকশনারিতে বা এই যে দেখেন আধুনিক কোন গ্রামার বই অথবা কোনো ডিকশনারিতে পরীক্ষা দেওয়াতে অ্যাপিয়ার অ্যাট ইন এর ব্যবহার নাই, এই ব্যবহারটা নাই, তো আমি ওই ইংরেজি কেন শিখবো? এবারে আসেন কারেন্ট বা মডার্ন ইউজেজে কি আছে, মডার্ন ইউজেজে আছে হি টুক অথবা ডিড ডু অ্যান এক্সামিনেশন, এটাও রাইট, অথবা স্যাট বা স্যাট ফর অথবা ওয়েন্ট ইন ফর দ্য এক্সামিনেশন। এখন এইভাবে, তাহলে এর মধ্যে অ্যাপিয়ার অ্যাট এর কোনো প্রয়োগই নাই। আমাদের দেশে ওই যে বললাম পাইছে এক ব্রিটিশ আমলের বই দিয়ে গেছে, বাপদাদার সম্পদ, এখান থেকেই মানে কপি করার টেন্ডেন্সি রয়ে গেছে। মানে ইনারা কপি করলে দোষ নাই, আমি সোর্স দিয়ে আনসার দিলে যত গালিগালাজ ফেসবুকে আমাকে। এবারে পরের আমরা অপশন গুলা দেখি। কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে কি বলছে, এই যে দেখেন সিট, সিটিং, স্যাট, এক্সামিনেশন। তাহলে 10 নম্বরে বলা আছে, দেখেন মেইনলি টু টেক অ্যান এক্সামিনেশন আফটার আই হ্যাভ সেট মাই এক্সামস। ঠিক আছে, আই এম গোয়িং অন হলিডে, আমি আমার পরীক্ষা দেওয়ার পরে আমি ছুটিতে যাচ্ছি বা ছুটিতে যাবো। অস্ট্রেলিয়ান ইংলিশে দেখেন, এই যে অস্ট্রেলিয়ান ইংলিশ, আই স্যাট ফর মাই এক্সামস টুডে, আজকে আমি আমার পরীক্ষা দিলাম, আজকে আমি আমার পরীক্ষা দিলাম। তাহলে অস্ট্রেলিয়ান ইংলিশে কি আছে, স্যাট ফর এর ব্যবহার আছে। এবারে পরে আসেন অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, দেখেন এখানে কি বলা আছে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে সিট অ্যান্ড এক্সাম, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটাই হয়, রাদার ফর্মাল ডু অ্যান এক্সাম, এই যে দেখেন ডু অ্যান এক্সাম। ঠিক আছে, সিট সামথিং, ক্যান্ডিডেট উইল সিট দ্য এক্সামিনেশন, এই যে দেখেন সিট। তাহলে আমরা ওই প্রশ্ন কি বুঝলাম এখন, যে প্রশ্নকর্তা সিট থেকে ফর বাদ দিয়েছে, সিট ফর থেকে, কিন্তু সিট ওটাই 100% রাইট, মানে উনি যে উত্তর নিছে ওইটা এই যুগে চলে না। এবার আসেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস সিট অ্যাট লিস্ট 5, ঠিক আছে, জিসিএসসিস। তো এখন দেখেন এই যে সিটের ব্যবহার দেখেন, সিটের ব্যবহার দেখেন, স্পেশালি ঠিক আছে নর্থ আমেরিকান ইংলিশ। আগে আমরা অস্ট্রেলিয়ান ইংলিশের ব্যবহার দেখলাম, এটা নর্থ আমেরিকান ইংলিশ। ফর সামথিং, হি ওয়াজ অ্যাবাউট টু সিট ফর হিজ এন্ট্রান্স এক্সাম, তাহলে এই যে সিট ফর এর ব্যবহারও আছে। তাহলে অ্যাপিয়ার অ্যাট এর ব্যবহারটা বাতিল হয়ে গেছে। এই যে দেখেন আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, মেড আপ মাই মাইন্ড মানে ডিসাইডেড, CIDD, I have decided মানে হচ্ছে I have decided to take the next examination, make your mind up অথবা make up your mind মানে you decide। তার মানে আমি মনস্থির করছি বা সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী পরীক্ষা দেওয়ার জন্য। এটা মহিউদ্দিন আল কাশেম স্যারের বইয়ের যে মানে প্রিন্টটা আমি করছি, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, পেজ নাম্বার 288। তারপরে আসেন she had to take do sit and aptitude test, ঠিক আছে, বিফোর শি গট দ্য জব, এর আগে তাকে একটা অ্যাপটিটিউড টেস্ট দেওয়া লাগছে। তাহলে টেক হবে, ডু হবে, সিট হবে, এটা কেমব্রিজ ডিকশনারি টেস্ট ওয়ার্ড থেকে নেওয়া। তো যেগুলো বলতেছি প্রত্যেকটার পিছনে রেফারেন্স আছে।
এখন আমরা দেখি কোশ্চেন, এইভাবে মাস্টার বই থেকে দেখে আসলাম। আই শ্যাল নট ড্যাশ এক্সামিনেশন, তাহলে এইটা ট্রেডিশনালি রাইট, কিন্তু এইটাই 100% রাইট এমজি অনুসারে, আপনাদেরকে এটাই শিখতে হবে। কিন্তু প্রশ্নকর্তা কপি করার কারণে নিয়েছে আনসার বি। আবারও দেখে নেন ঠিক আছে কিনা, দেখেন স্ক্রিনে, এই যে দেখেন কারেক্ট ইনকারেক্ট, এই যে দেখেন অ্যাপিয়ার এট সেট ফর। তাহলে প্রশ্নকর্তা উত্তর অ্যাপিয়ার এট, তিনি প্রশ্নটি সেট করেছিলেন এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ মহিউদ্দিন এন্ড কাসিমের বইয়ের কমন এরর্স অংশ থেকে, কিন্তু সিট এক্ষেত্রে 100% সঠিক, যা প্রশ্নকর্তা জানতেন না। উনি চিন্তা করছে সেট ফর দেওয়া আছে, আমি ফরটা আউট করে দিই, তাইলেই তো ভুল হয়ে গেল, কিন্তু হিতে হয়ে গেছে বিপরীত। এটাকে বলে অদক্ষতা। মিস্টেক কোনটা হয় জানেন, দেখেন আমি সঠিকটা জানি, ওই যে হবে বি, ভুলবশত রাইট আনসার আমি ঠিকই করছি, আর একটা আনসার উল্লেখ করা লাগতো, বি এর জায়গায় সি হয়ে গেছে, ওইটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবারে আসেন, আই শ্যাল নট গিভ লেখা আছে মহিউদ্দিন এন্ড কাসিমের বইয়ের বাম সাইডে, ডান সাইডে দেখালাম অ্যাপিয়ার এট বা সিট ফর। উনি ফর বাদ দিছে, কিন্তু ফর বাদ দিল সিটটা, ঠিক আছে, এটাও 100% রাইট, শুধু সিট। পরে আসেন, শি ইজ প্ল্যানিং টু সিট ড্যাশড, এটা কোন পরীক্ষায় আসছে, আর ইউ এ 21-12-তে, এটা একটা ভর্তি পরীক্ষায়। তাহলে সিটের পরে অন, ইন, আপন, ফর, তাহলে এই যে দেখেন ফর। এবার আসেন, হি উইল টেক অ্যান এক্সামিনেশন, তাহলে এখানে টেক, এটাই রাইট, আপনারা এটাই শিখবেন, কিন্তু প্রশ্নকর্তা উত্তর নিয়েছে অ্যাপিয়ার এট, যার এখন অ্যাপ্লিকেশন নাই বললেই চলে। তারপরে আসেন, এই যে হি ওয়াজ ডিবার্ড ফ্রম, ঠিক আছে, এখানে এই যে ঠিক করা আছে, ঠিক আছে, এ বি, টেকিং সিটিং। দেখেন রিমা ওয়াজ ডিবার্ড অ্যাপিয়ারিং অ্যাট, এই যে দেখেন অ্যাপিয়ারিং অ্যাট, এটা একটা প্রশ্ন প্রিপোজিশনের, ডিবারের পরে ফ্রম হবে, এই যে দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু অ্যাপিয়ারিং অ্যাটই আছে, মানে প্রশ্নকর্তা যারা প্রশ্ন করে তারা অ্যাপিয়ার অ্যাটই নেয়। শেষ হয়নি, আরো প্রচুর কোশ্চেন আছে। এই যে দেখেন কোনটি শুদ্ধ বাক্য, কোনটি শুদ্ধ বাক্য, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়োগ, দেখেন কোনটি শুদ্ধ বাক্য, তাহলে হি উইল সিট উইথ হচ্ছে না, ক্রস, সিট ফর ঠিক আছে, দেখেন সিট ফর ঠিক আছে, সিট অন হবে না, সিট ইন হবে না, এক্ষেত্রে শুধু সিট ব্যবহার করলে হয়, হি উইল সিট ফর দ্য এক্সামিনেশন অথবা হি উইল সিট দ্য এক্সাম। দেখেন হি ইজ সিটিং দ্য এক্সামিনেশন, আর ইউ 18, এই যে দেখেন ফর অথবা নো প্রিপোজিশন, মানে এটা 22nd বিসিএস 22তম বিসিএস এ আসছে, হি ইজ সিটিং দ্য এক্সামিনেশন, এখানে নো প্রিপোজিশন দিলেও রাইট, আবার ফর দিলেও রাইট। এখন অপশনে যদি প্রশ্নকর্তা ভুলে দুটাই দেয়, ফর দিছে, অপশন ডিতে দিছে নো প্রিপোজিশন মানে রিকোয়ার্ড বা নেসেসারি, তখন তো বেঁধে যাবে ঝামেলা, কারণ দুটাই রাইট। এমন হয় যেমন হি ওয়েন্ট এ হান্টিং, অপশন বিতে দিছে এ, ডিতে দিয়েছে নো নিড, মডার্ন গ্রামার অনুসারে নো নিড, ট্রেডিশনাল গ্রামার অনুসারে লাগবে এ। শিক্ষার্থী যাবে কোন দিকে, ওরা কি এগুলো গবেষক নাকি? তাহলে প্রশ্নের ডান সাইডে লিখে দিতে হবে যে টিজি, আর যদি আপনি মডার্ন আনসার চান তাহলে লিখে দিতে হবে এমজি। তারপরে আসেন, হুইচ অফ দিস কোশ্চেন ইজ ইনকারেক্ট, তাহলে এই যে দেখেন সিটিং অ্যান এক্সামিনেশন রাইট, টেকিং অ্যান এক্সামিনেশন রাইট, ঠিক আছে, স্টুডেন্টস আর গিভিং, এটা হয় না, ছাত্ররা পরীক্ষা দেওয়া হতে, স্টুডেন্ট আর টেকিং, ঠিক আছে, এই যে এখানে টেকিং, গিভিং এর জায়গায় হবে টেকিং। টিচার্স আর গিভিং অ্যান এক্সাম, স্যাররা মানে শিক্ষকরা একটা পরীক্ষা নিচ্ছেন, এটা ঠিক আছে, তাহলে রাইট কোনটা, এটা আমাদের ইনকারেক্ট, এটা হলো ইনকারেক্ট, ঠিক আছে, এই গিভিং এর কারণে। ফ্রম ইয়োর, ইয়োর মানে স্টুডেন্টস, আমি নিজে এই অংশটুকু যোগ করছি আপনাদের বুঝার খাতিরে। তাহলে আই এম টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট রাইট, আই এম গিভিং দ্য অ্যাডমিশন টেস্ট, এটা হবে না, ঠিক আছে, কারণ ছাত্ররা পরীক্ষা দেওয়া বোঝাতে গিভ ব্যবহার করতে পারবে না। আই এম সিটিং দ্য অ্যাডমিশন টেস্ট, আই এম সিটিং ফর দ্য অ্যাডমিশন টেস্ট, তার মানে কি টেকিং, সিটিং, সিটিং ফর, এখানে তিনটার ব্যবহারই আছে। এই প্রশ্নটা যিনি বানিয়েছেন এই বিষয়টা সম্পর্কে ইনি ওয়েল ইনফর্ম। আমি 18 সাল থেকে ফেসবুকে এই বিষয়টা লেখালেখি করি, হয়তো উনি আগে থেকেই জানেন, অথবা আমার পোস্টও তার নজরে আসতে পারে, অথবা কোনো ক্লাসও নজরে আসতে পারে, অথবা উনি ন্যাচারালি এই বিষয়টা, কারণ আমি যে একাই সবকিছু জানি তা তো না, অন্যরাও জানে, কিন্তু এই সংখ্যাটা অনেক কম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স, ক্যাথরিন গেভ হার এক্সামিনেশন হবে না, ক্যাথরিন হ্যাজ গিভেন হার, এটাও হবে না, হার এক্সামিনেশন ওয়াজ গিভেন, হ্যাঁ হবে না, পরীক্ষা দেওয়া, ক্যাথরিন টুক, এটাই রাইট। দ্য স্টুডেন্টস আর নট প্রিপেয়ার্ড, দেখেন দ্য এক্সামিনেশন, তাহলে লিসেন আছে, টু ওয়ার্ক আছে, টু টেক আছে, টু গিভ আছে, তাহলে পরীক্ষা দেওয়া বোঝাতে টেক, এই যে দেখেন পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দেওয়া বোঝাতে টেক, পরীক্ষক হিসেবে পরীক্ষা নেওয়া বোঝাতে গিভ ব্যবহার করা হয়। পরীক্ষক মানে শিক্ষক হোক আর পরীক্ষক হোক। আমরা এই কোশ্চেনটা দেখি, দেখেন তারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এটা খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট 14-15, এখানে ওই একই ঝামেলা। এই যে দেখেন
প্রশ্নকর্তা উত্তর কি নিয়েছে? টুক। উনি ভাবছে যে সিট ফর মানে হয় আর সিট মানে হয় না। এখানে দে সেড এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার, এটাও 100% রাইট। দে টুক এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার, দে গেভ তো হবে না, কারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে হয় না। তাহলে দেখেন এই যে প্রশ্নকর্তা দে টুক এক্সামিনেশন উত্তর নিয়েছেন, কিন্তু দে সেড এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার, এটাও 100% রাইট, যা প্রশ্নকর্তা জানতেন না। তাহলে এইভাবে প্রায় যদি প্রশ্নে এখন কেউ ধরেন দিয়ে ফেলছে আনসারে, ও ডিকশনারি পড়ছে, অক্সফোর্ড ডিকশনারি, আপনি কি ওকে নম্বর বঞ্চিত করবেন? যদি করে থাকেন এটা তার সাথে অবিচার করে রাখছেন। এখন দেখেন এইভাবে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন নষ্ট হয়ে যায়। তেমনি চাকরি প্রার্থীরা একটা নম্বর কম পাওয়া মানে আপনি তালিকায় কত পিছনে চলে যাবেন। এগুলো সম্পর্কে সচেতন হন, নিজেরা জানেন যে আসলে আমরা কি শিখতেছি এবং এই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে কতটুকু প্রয়োজন আসতেছে। আমি আপনাদেরকে 8 বছর ধরে বলতেছি, ইন দা ফিউচার কেউ হয়তো বা কখনো বলবেও না। আপনারা ভুল শিখবেন, ভুল পড়বেন, তাহলে এত টাকা দিয়ে বই কিনে এত বছর ধরে ইংরেজির পিছনে শ্রম দিয়ে এই ঘোড়ার ডিমের শিক্ষা জীবনে যদি কাজেই না আসে, এই অজ্ঞতার একটা কথাই আছে যে ভুল তথ্য মানে মিস ইনফরমেশন কিন্তু ইগনোরেন্সের চেয়ে ভালো। মানে আপনি জানেন না ভালো কথা, আপনাকে এক্সকিউজ করা যাবে, কিন্তু আপনি ভুল জানেন, ভুল শিখেছেন, এটা বেশি বড় অপরাধ, বা এটার কি বলবো যে ঝুঁকিটা আরো বেশি, ক্ষতি আরো বেশি। এখন দেখি আমরা কমন মিস্টেকস ইন ইংলিশ, টিজে ফিডিকিটস এর বই কি বলা আছে দেখেন। টেক অ্যান এক্সামিনেশন, গিভ অ্যান এক্সামিনেশন নয়। তাহলে কি বলা আছে? ডোন্ট সেই, বলবেন না। দা পিপল, ঠিক আছে, পিপল গেভ হিজ এক্সামিনেশন, এটা রং, তাহলে সে বলুন। কারেক্টটা হচ্ছে দা পিপল টুক হিজ এক্সামিনেশন, ছাত্রটি পরীক্ষা দিল। ইংরেজিতে পরীক্ষা নেওয়া বোঝাতে এই যে গিভ বা সেট এক্সামিনেশন ব্যবহৃত হয়, তাই শিক্ষক পরীক্ষা নেন এরূপ বোঝাতে এই যে দা টিচার গিভস বা সেটস এক্সামিনেশন, আর পরীক্ষা দেওয়া বোঝাতে টেক বা সিট ফর ব্যবহৃত হয়। তাই ছাত্রের পরীক্ষা দেওয়াতে দা স্টুডেন্টস টেক্স দা এক্সামিনেশন অথবা দা স্টুডেন্টস সিটস ফর দা এক্সামিনেশন ব্যবহৃত হয়। পরেরটায় আসেন, I couldn't go in for the examination due to rain। তাহলে এই যে দেখেন গো এর পরে go in for মানে পরীক্ষা দেওয়া, তাহলে এখানে ইন হবে। এই যে দেখেন go in for মানে to sit for পরীক্ষা দেওয়া। take an investigation হবে না, take an exam আর examination। I appeared the, এই যে দেখেন এই প্রশ্নে ঝামেলা বাচ্চা কোথায়, ইনও আছে অ্যাটও আছে। প্রশ্নকর্তা হয়তো আনসার অ্যাট নিয়েছে, কিন্তু ইনের ব্যবহারে যে আছে এটা পিকেডি সরকারের বইয়ের ভিতরে এক কোনায় লেখা আছে অ্যাপিয়ার্ড, ঠিক আছে, অ্যাড অবলিক ইন। এই যে পরীক্ষা দেওয়া বোঝাতে অ্যাপিয়ার, অ্যাড, ইন, ইজি। গো ইন ফর, সিট ফর, টেক ব্যবহৃত হয়, ডুও ব্যবহৃত হয়, ঠিক আছে। আই ডিড দ্য এক্সাম। তাহলে আপনারা কি বুঝলেন? আপনাদেরকে এখনো এই যে বললাম প্রশ্নকর্তাদের অদক্ষতার কারণে অনেক শিক্ষার্থীর এই যে 12টা বেজে যায়, যে ইংরেজি আমাদের জীবনে কাজেই আসবে না এই মডার্ন টাইমে। আমরা কেন 100 বছর আগের বইগুলো থেকে পড়বো? যেগুলো ইফেক্টিভ আছে এখনো এইগুলো শিখবো, এইগুলো দেখা যায় অ্যাপ্লাই করবো, আর যেগুলোর প্রয়োগই নাই সেগুলো শিখে লাভ কি? আর এইগুলো পরীক্ষার জন্য পড়েই বা লাভ কি? শেষ হয়নি, আরো আছে। দেখেন মায়া ওয়াজ ডিবার্ড অ্যাপিয়ার দা এক্সামিনেশন, এইবারে বাচ্চে ঝামেলা। দেখেন এই যে এখানে অ্যাপিয়ার অ্যাট, প্রশ্নকর্তা যে এই যে দেখেন ইন যে হয়, এখানে অপশনে ইন থাকলেও ফ্রম নাই, ডিবার্ড ফ্রম আর অ্যাপিয়ার ইন, তো ইন তো নাই, এখানে অ্যাড আছে। তাহলে বোঝা গেল যারা প্রশ্নকর্তা তারা এই ক্ষেত্রে নিয়েছেন অ্যাড। কোনটি শুদ্ধ বাক্য? এই যে দেখেন এই একটাই শুদ্ধ বাক্য আছে, এগুলো নিয়ে এখানে দা মিসিং, এখানে ইন হবে ইনিং, উই রাইট ইনিং, দা মোর হি গেটস, দা মোর হি ওয়ান্টস। তারপরে দেখেন সি এর জায়গায় হবে লুক আপ, সি এর জায়গায় হবে লুক আপ। ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখেন হু ফিল্ড আউট, এই যে দেখেন আগে ফিল আপ এর ব্যবহার ছিল, এখন আমেরিকানরা ব্যবহার করে ফিল আউট আর ব্রিটিশরা ইউজ করে ফিল ইন। এই ফিল ইন ফিল আউটের ঝামেলায় না গেলে আপনি একটা ভার্ব ইউজ করবেন, সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফর্ম। অ্যাডমিশন ফর্ম দা টেস্ট, এই যে দেখেন রাইট ফর্ম অফ ভার্ব আসছে। তাহলে ইজ যদি সাবজেক্ট হয় আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এটা প্লুরাল ভার্ব, এটা প্লুরাল ভার্ব, এটা সিঙ্গুলার, এটা তাহলে এই যে অ্যাপিয়ার অ্যাট। প্রশ্নকর্তারা যে বাংলাদেশে অ্যাপিয়ার অ্যাট না, আমি আপনাদেরকে সেটাই বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন দিয়ে, এই যে মার্কেন্টাইল ব্যাংক, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। অনেক ডাবল ক্লিক করে দেন। তারপরে কোশ্চেনে আসেন। দেখেন আমি গতকাল পরীক্ষা দিয়েছি, তো গতকালের কারণে ইয়েস্টারডে,
তাহলে এখানে দেখেন অপশন আই হ্যাড অ্যাপিয়ার্ড, তাহলে গতকাল পাস্ট ইনডিফিনিট করলে হয় অ্যাপিয়ার্ড ইন। এই যে দেখেন এখানে আবার এই প্রশ্নকর্তা নিয়েছে ইন, দেখছেন অ্যাপিয়ার ইন এতক্ষণ নিচে আসলাম আমরা কি অ্যাপিয়ার্ড এট, যে প্রশ্নকর্তা এখানে আবার বাইরে হলো কি অ্যাপিয়ার ইন। তো যাবেন কোন দিকে? একই প্রশ্নে দুইটা করে আনসার। শিক্ষার্থী অ্যাপিয়ার এট নিবে না অ্যাপিয়ার ইন, মানে একে তো ট্রেডিশনাল, তার উপরে আবার অপশনে দুই রকম। এবার দেখেন আনোয়ার ওয়াজ ডিবার্ড, এই যে দেখেন অ্যাপিয়ারিং ইন। উপরগুলোতে আমরা অ্যাপিয়ার এট থাকলেও ইন থাকলেও আমরা ইন আনসার নিলাম না, অ্যাড নিলাম। তাহলে দেখেন এখানে আবার দেখেন হি অ্যাপিয়ার্ড এট দ্য এক্সামিনেশন বাট ফেইল্ড, ঠিক আছে, ট্রান্সফর্ম ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দো হি অ্যাপিয়ার্ড দ্য এক্সামিনেশন বাট ফেইল্ড, এখানে বাটের প্রয়োজন নাই, এটা টাইপ করতে এরা ভুল করছে, ঠিক আছে। হি ফেইল্ড, দো হি অ্যাপিয়ার্ড হি ফেইল্ড, এখানে দো এর সাথে দরকার নাই, কিন্তু ট্রেডিশনাল গ্রামারে আমি বেশ কয়েক জায়গায় এরকম ব্যবহার দেখছি, দো আছে আবার বাটও আছে। তার মানে এই যে বললাম কপি করার টেন্ডেন্সি চলেই আসছে। তাহলে অ্যাপিয়ার্ড এটও পাচ্ছি, অ্যাপিয়ার ইনার ব্যবহারও পাচ্ছি, আমরা যাব কোন দিকে বলেন? এর ব্যবহারই নাই, এর মধ্যে আবার কনফিউশন। এই যে দেখেন পেজ নাম্বার রেফারেন্স গুলা, এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ, ঠিক আছে, গ্রামার ট্রান্সলেশন, গ্রামার এখানে মিস গেছে, গ্রামার পিকেডি সরকার, পেজ নাম্বার 964। দেখেন পরীক্ষা দেওয়া সিট ফর অ্যাপিয়ার ইন অর অ্যাপিয়ার অ্যাট অ্যান এক্সামিনেশন, ওখানে আবার ইনকে আগে দেওয়া আছে। মহিউদ্দিন খান কাশেমের বই আগে অ্যাড আছে, ইনের ব্যবহার নাই। আর পিকেডি সরকারের বই অ্যাপিয়ার ইনের ব্যবহার আগে, পরে অ্যাড দেওয়া আছে। এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ, মহিউদ্দিন খান কাশেম স্যারের বই কি বলা আছে, এই যে কিছু উদাহরণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে পেজ নাম্বার উল্লেখ করা আছে, P9 মানে পেজ 9। প্রথম দিন তোমার বাংলা পরীক্ষা দিয়েছো, তাই না? প্রথম দিন তোমরা বাংলা পরীক্ষা দিয়েছো, তাহলে অন দা ফার্স্ট ডে ইউ হ্যাভ স্যাট ফর এক্সামিনেশন ইন, ঠিক আছে, বেঙ্গালি, হ্যাভান্ট ইউ গেল। দেখেন সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে না, এই যে হি ইজ নট অ্যাপিয়ারিং এট অর সিটিং ফর দ্য এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার। তুমি কি এবার পরীক্ষা দিবে? এই যে অ্যাপিয়ার এট। তারপরে দেখেন জামাল এই বছর পরীক্ষা দিবে, তাই না? জামাল উইল সিট ফর, সেই বছর পরীক্ষা দিবে, তাই নয় কি? তাহলে হি উইল অ্যাপিয়ার এট অথবা সিট ফর দ্য এক্সামিনেশন দিস ইয়ার, কোনটি? এখন উইলের পরিবর্তে এই যে ট্যাগে ওন্ট। তাহলে এই আলোচনাগুলো থেকে আমরা কি পেলাম? এই আলোচনাগুলো থেকে আমরা পাইলাম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই যে আমাদের দেশে অ্যাপিয়ার অ্যাড অ্যাপিয়ার ইনের যে ব্যবহারটা করা হয়, এই ব্যবহারগুলো আসলে এখন প্রচলিত না। প্রশ্নকর্তাদের এই ব্যবহারটা পরিহার করা উচিত, তাদের নেওয়া উচিত টেক ব্যবহার করা উচিত, সিট অথবা সিট ফর অথবা ডু অথবা গো ইন ফর, এই চারটা ব্যবহার করা উচিত। এই প্রশ্নগুলো তাদের উচিত আপডেট করা। আর যদি তারা আনসার নিতেই চান, তারা সুস্পষ্টভাবে প্রশ্নের ডানে লিখে দিবেন টিজি মানে ট্রেডিশনাল গ্রামার বা সিজি ক্লাসিক্যাল গ্রামার। আর এই যে একই প্রশ্নে তারা অ্যাপিয়ার ইন অথবা অ্যাপিয়ার অ্যাড এই দুটো দিবেন না, এটাই আমরা প্রত্যাশা করি। তো এখন এই বিষয়গুলো আপনাদেরও সোশ্যাল মিডিয়ায় সরব হওয়া উচিত। এই যে আমি আপনাদের সামনে এসে গলা ফাটিয়ে চিৎকার করি, এগুলো আপনাদের উচিত শেয়ার দেওয়া, এইগুলো ছড়ানো, যেন প্রশ্নকর্তারা বিষয়গুলো তাদের কি বলবো যে কর্তৃপক্ষের নজরে যায়, তারা সচেতন হন, তারা এই ভুলগুলো সংশোধন করেন, বা তারা এই বিষয়গুলো সংশোধন করে একটা সুন্দর মানে কি বলবো যে দিক নির্দেশনা দেন শিক্ষার্থীদেরকে, তারা পরীক্ষায় কোন ধরনের আনসার নেন। আমি এইরকম এই যে চাকরি এবং ভর্তি পরীক্ষার মিনিমাম হলো 500 প্রশ্ন দেখাতে পারবো, যেগুলা নে 2টা 3টা পর্যন্ত আনসার রাইট আছে, কিন্তু তারা তো নিয়েছে একটা, কিন্তু আরো একটা বা 2টা আনসার আছে যেগুলো এখন মডার্ন ইংলিশে প্রচলিত, ওগুলা তারা উত্তর নিয়েছে, কিন্তু এইগুলো এখন আর প্রচলিত না। যাই হোক, এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় দেখায়, মানে এটা আমার বলা উচিত তাই বলতেছি। আপনারা কেউ বলতে পারবেন রোজ এটা কোন নাউন? প্লিজ কমেন্ট করেন, রোজ কোন নাউন? রোজ গোলাপ কোন নাউন?
গোলাপ বলা হচ্ছে যে গোলাপ একটা সুগন্ধি ফুল, দা রোজ ইজ আ ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে দা রোজ, দেখেন রোজ কোন নাউন? এটা প্রপার নাকি কমন? প্রপার, বি, কমন, কোনটা হবে? রোজ কোন নাউন? আপনারা কমেন্ট করেন। আমি এখানে দেখে নিচ্ছি। প্রশ্নকর্তা এখানে আবার বাইরে হলো কি? এখানে কেউ প্রশ্ন করছেন প্রপার, কেউ করছেন কমন। এই বিষয়টা আমি অনেক আগে ফেসবুকে অসংখ্যবার পোস্ট দিয়েছি এবং আমার প্রাইভেট যেই গ্রুপ ছিল ওই গ্রুপে আমি শিক্ষার্থীদের পড়িয়েছিলাম। এই রোজটা হচ্ছে কমন নাউন। এটা কি নাউন? কমন নাউন। গোলাপ, গোলাপ ফুল। এখন মনে রাখবেন, রোজ যদি কোনো ব্যক্তির নাম হয়, টাইটানিকের নায়িকার নাম ছিল রোজ, সেক্ষেত্রে হবে প্রপার নাউন। আর যদি ফুল বুঝায়, গোলাপ ফুল, সেক্ষেত্রে হবে কমন নাউন। এটা হচ্ছে স্পেসিফিক কমন নাউন। একটা উদাহরণ আপনাদের কি দিই। একটা প্রশ্ন আছে, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। অনেক শিক্ষার্থী বলছে যে স্যার হাতি তো এটা একটা নির্দিষ্ট প্রাণীর নাম, তাহলে এটা প্রপার নাউন কেন না? তো আমি বললাম যে তাহলে এই যে ফ্রুট, ম্যাঙ্গো, ম্যাঙ্গো তো একটা নির্দিষ্ট ফলের নাম, তাহলে তো এইটাও প্রপার নাউন হবে, কেন হলো না? তো এটা বুঝতে হবে। শুধু ওই যে বললাম নির্দিষ্ট একটা নাম হলেই যে প্রপার নাউন হবে তা না। যেমন ম্যান, আমি জাহাঙ্গীর, আরেকজন রহিম, আরেকজন করিম, তাহলে ম্যানটা হলো তিনজনই ম্যান, এই জন্য ওইটা কমন। ম্যান কথাটা তিনজনের ক্ষেত্রে। আমি জাহাঙ্গীর টিচার, তারপরে দেখেন এরকম আরো অনেক টিচার আছে। এখন এই যে ম্যান, ম্যানটা কি কমন? সব টিচাররাই, ঠিক আছে, ম্যান, টিচারও কমন। টিচারদের আলাদা আলাদা স্বতন্ত্র নাম আছে, যেটা দ্বারা আমরা তাদেরকে স্পেসিফিক করতে পারবো, আলাদাভাবে বোঝাতে পারবো। এই ব্যক্তি নামগুলো হচ্ছে সুনির্দিষ্ট নাম এবং ক্যাপিটাল লেটারে হয়, এগুলো এরা হচ্ছে প্রপার নাউন। কিন্তু রোজের ক্ষেত্রে দেখেন, এই শ্রেণীগুলোর ক্ষেত্রে আমরা দুই ধরনের ক্লাসিফিকেশন করি। একটা হলো জেনারেলাইজড কমন নাউন, আর একটা হলো স্পেশালাইজড কমন নাউন, স্পেসিফিক কমন নাউন। কিভাবে দেখেন, বলা হচ্ছে ম্যান ইজ বাই বার্থ বা বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিমাল। Man is by birth a political animal. Political animal. এই যে অ্যানিমালটা দেখেন, অ্যানিমালটা এটা হচ্ছে জেনারেলাইজড কমন নাউন। জেনারেলাইজড কমন নাউন মানে এটা একদম সাধারণ। আর ম্যানটা হচ্ছে অ্যানিমাল, তো অন্য জীবজন্তু অ্যানিমাল আছে, ওয়াইল্ড অ্যানিমাল আছে, যার ওই যে বললাম প্রাণ আছে, সেই প্রাণী। মানুষ কি রাজনৈতিক জীব বা রাজনৈতিক প্রাণী? কিন্তু এইটা দেখেন, এটা কারা? এটা মানুষকে বোঝাচ্ছে, কিন্তু মানুষ তার একজন না, মানুষ অনেকেই আছে, এই জন্য এটা হচ্ছে স্পেসিফিক কমন নাউন। স্পেসিফিক কমন। তাহলে একইভাবে দেখেন, অ্যানিমাল আছে এলিফ্যান্ট, দা এলিফ্যান্ট। এরা দেখবেন যে বাক্যের মাঝখানে লিখলে তখন কিন্তু ঠিক আছে, যেমন হি ইজ আ গুড ম্যান, দেখেন হি ইজ আ গুড ম্যান, গুড ম্যান, বা হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে দেখেন তখন কিন্তু স্মল লেটারে হয়, ক্যাপিটাল হয় না, যে কারণে এটা কমন নাউন। প্রপার নাউন হলে সর্ব অবস্থাতেই ক্যাপিটাল। দা এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, হ্যাজ গ্রেট স্ট্রেংথ। তাহলে স্ট্রেংথটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এলিফ্যান্ট এটা হচ্ছে স্পেসিফিক কমন নাউন। তেমনি একইভাবে রোজ, ঠিক আছে, রোজটা হচ্ছে স্পেসিফিক কমন নাউন। ম্যানটাও স্পেসিফিক কমন নাউন। কিভাবে দেখেন, আবার এই সমস্যা।
হি presented me with a rose। তাহলে দেখেন কমন নাউন হলে তার আগে আর্টিকেল বসানো যাবে, এন বসানো যাবে ভাইল সাউন্ড অনুসারে, এর প্লুরাল করা যাবে, তাহলে দেখেন হি প্রেজেন্টেড মি উইথ এ রোজ, সে আমাকে একটা কি দিল, উপহার দিল, একটা গোলাপ উপহার দিল। এই যে এর আগে আমরা এ বসাতে পারলাম, এ রোজ, তাহলে এটা কমন নাউন। এখন এই যে দেখেন আমরা দাও বসাতে পারবো, দা রোজ ইজ দা ফাইনেস্ট of all flowers, flowers is এটা জেনারেলাইজড কমন, ঠিক আছে। আর এটা স্পেসিফিক কমন, এই যে দেখেন স্মল লেটারে হলো, ক্যাপিটালে হয়নি, মানে গোলাপ, ঠিক আছে। দ্য রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, তাহলে এটা হচ্ছে জেনারেলাইজড কমন, আর এটা হলো স্পেসিফিক কমন। একইভাবে আমি বলতেছি, দেখেন দা গোলাপ একটা সুগন্ধি ফুল, দা রোজ ইজ আ ফ্রাগ্রেন্ট ফ্লাওয়ার। তাহলে এখানে কি হলো, স্মল লেটারেই হলো। এখন দেখেন আমরা প্লুরাল করতে পারবো কিভাবে। প্লুরাল, সে আমাকে একটা গোলাপ দিছে, সে আমাকে একটা রেড রোজ দিছে। হি প্রেজেন্টেড মি উইথ আ, এখন গোলাপ, রেড রোজ বা রোজ, ভালো কথা, রেড রোজ। এখন যদি সে আমাকে এক তোড়া গোলাপ দিয়ে থাকে তখন কি হবে, দেখেন হি প্রেজেন্টেড মি উইথ এ বুকেই, এর উচ্চারণ হবে বুকেই, এটি এর উচ্চারণ হবে না কিন্তু, দেখেন বুকে অফ রোজেস, কারণ বিভিন্ন হয়। এখন এটা যদি লাল কালার হয় তাহলে রেড রোজেস বা ইয়েলো রোজেস, তাহলে এই যে দেখেন প্লুরাল হয়ে গেল। এখন দেখেন লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, আমরা বলি ইজ নট আ বেড অফ রোজেস, মানে কি জীবন পুষ্পসজ্জা না, কণ্টকি কীর্ণ, ঠিক আছে। আবার কি আছে, কাটা ছাড়া গোলাপ হয় না, দেখেন নো রোজ, এই যে দেখেন স্মল লেটারে, বাট এ থর্ন, বাট এ, তাহলে কি হচ্ছে স্মল লেটারে, বুঝতেই পারলাম আমরা, এর সামনে ডিটারমিনার আসলো, এটা স্মল লেটারে, তাহলে রোজ কি হচ্ছে কমন নাউন। তেমনি এলিফ্যান্ট, দা এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, তাহলে এলিফ্যান্টটা হচ্ছে কমন নাউন। এরা কি স্পেসিফিক কমন, মানে এরা একটা স্বতন্ত্র ক্লাস, স্পেসিফিক ক্লাসের কমন নাউন, মানে ঠিক আছে ক্লাস অফ থিং বা ক্লাস অফ অ্যানিমালস, যেটাই হোক। তো এইগুলা দুই ধরনের কমন নাউন, একটা হলো জেনারেলাইজড আর একটা হচ্ছে স্পেসিফিক। আমরা বললাম বুকে অফ রোজেস, এ বাঞ্চ অফ রোজেস হতে পারে, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার বলি, বাঞ্চ অফ রোজেস সেটাও হয়। তারপরে এ বুকে অফ রোজেস, ফুলের তোড়া, ঠিক আছে। দেখবেন কোন কোন গ্রামার বইয়ে রোজকে কি বলা আছে, প্রপার নাউন বলা আছে। এই যে এই জায়গাটা নিয়ে আমাদের ঝামেলা বাদে। বুক কি নাউন, বুকটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। বুকস কি বলা হচ্ছে, বুকস আর দ্য বেস্ট কম্পেনিয়ন অফ মেন, মানুষের সর্বোত্তম বন্ধু হচ্ছে কি বই, বুকস আর, এটা কমন নাউন। কমন নাউন চেনার উপায়, আমরা এর কি করতে পারবো, এস বাই এস যুক্ত হয়ে এই যে প্লুরাল, অথবা ঠিক আছে প্লুরাল কমন নাউন করা যায় সাধারণত কমন নাউনের সাথে, যেমন দেখেন বুকস আর, ঠিক আছে, বুকস আর দ্য বেস্ট কম্পেনিয়ন অফ দ্য ম্যান, যা পারে হোক। অথবা বলা হচ্ছে রিডিং বুকস, রিডিং, এই যে দেখেন বুকস স্মল লেটার হলো, প্লুরাল হচ্ছে বুকস। ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট, ইজ অ্যান মানে কি মনোমুগ্ধকর স্বভাব, ইমপ্রেসিভ হ্যাবিট, ঠিক আছে।
তাহলে রিডিং বুকস এই যে প্লুরাল হলো। এখন মনে রাখবেন কোন ভার্ব প্লাস আইএনজির অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এই ভার্বটা সিঙ্গুলারই হবে। এখন আমি যেটা বলতে চাইলাম, দেখেন বুকটা কমন নাউন, কিন্তু এই যে লাইব্রেরি, লাইব্রেরি মানে যেইখানে বই সংগ্রহশালা থেকে আমরা পড়তে যাই, কিন্তু বাংলাদেশে লাইব্রেরি মানে কি বোঝানো হয়? লাইব্রেরি মানে ওই যে বললাম আমরা ইংরেজি বানিয়ে নিয়েছি আমাদের মতো, যেমন যেখানে আমরা টাকা রাখি এটাকে আমরা বলি মানি ব্যাগ। মানি ব্যাগ বলে কোনো শব্দ ব্রিটিশ ইংলিশে বা ইংলিশে স্ট্যান্ডার্ড ইংলিশে নাই, সেটা হলো ওয়ালেট। এই যে দেখেন ওয়ালেট, ওয়ালেট, ঠিক আছে। তেমনি এই যেটা বইয়ের দোকান বোঝাতে হবে বুক শপ, বইয়ের দোকান বুঝালে, ঠিক আছে, দোকান বুঝাতে হবে বুক শপ, বুক শপ। অথচ আমাদের বাংলাদেশে সব বইয়ের দোকানের নাম দিয়ে রাখে, মানে অমুক লাইব্রেরি, তমুক লাইব্রেরি, আবাবিল লাইব্রেরি, ঠিক আছে, তারপরে পদ্মা লাইব্রেরি, তারপরে গ্রিন লাইব্রেরি, তারপরে শাহী লাইব্রেরি, মানে কলেজ লাইব্রেরি, মানে সবগুলার নামের লাইব্রেরি মানে বইয়ের দোকান না, এগুলো হবে বুক শপ। মানে লাইব্রেরিয়ান বলতে কিন্তু ওই যে যারা লাইব্রেরিতে গ্রন্থাগার গুলোতে চাকরি করে এরা, কিন্তু আমাদের দেশে লাইব্রেরিয়ান মানে বলি যারা বই বিক্রি করে। এই যে বললাম আমাদের দেশে এখানে ইংরেজি অনেক করাপ্ট। তো যাই হোক, আজকের লাইভ এ পর্যন্তই। এরপরে আবার আমি লাইভে আসবো, মানে স্পেসিফিক টপিক ছিল না, মূলত আমি বোর্ডটা যাচাই করতেছিলাম যে বোর্ডে মানে লিখতে লিখতে অনেক সময় কেটে যাচ্ছিল। এর আগের লাইভেও কেটে গেল, কিন্তু এবারে লাইভে এখন পর্যন্ত আমরা কোনো কাটা পাইনি। তারপরে আমি একটু চেকিং দিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। সামনে আসেন, বললেন যে বোর্ডের প্রবলেম নিয়ে কাজ করলাম। আসসালামু আলাইকুম, আমি ব্যাকবোন থেকে আসছি। এই বোর্ডের প্রবলেম ছিল, মাঝে মধ্যে লেখা কেটে যেত এবং হ্যাং হতো, কেটে যেত, হ্যাং হয়ে যেত। আমি এটা সার্ভিস দিয়েছি স্যারকে, তো এখন এটা চেকে আছে। তো আপনারাই কমেন্ট করবেন, অবশ্যই ভালো হয়েছে কেন। আমরা আর একটু চেক দিই, দেখা হোক। যে কারণে এই যে টানা দুটা ক্লাস নিতে হলো, বকাটাও আরামদায়ক না। এটা মূলত বোর্ড চেকিং ক্লাস, নো স্পেসিফিক টপিক। এই যে দেখেন কমন নাউন, ঠিক আছে, কালেকটিভ নাউন। কমন নাউনটা কি? একটা শ্রেণীর সাধারণ নাম বোঝাবে, আর কালেকটিভ নাউনটা হচ্ছে ওই সাধারণ কি বলবো যে কমন নাউন, কিছু কমন নাউনের যে একটা সমষ্টি, সেটাই হচ্ছে আমাদের এই যে কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। যেমন কিরকম বুক, তাহলে লাইব্রেরি কি হচ্ছে? এ কালেকশন অফ বুকস। পাইল মানে বইয়ের গাদা, এটা বইয়ের গাদা, যে এক গাদা বই, এ পাইল অফ বুকস। এই যে আমি এক গাদা বই এখানে ফেলে রাখছি, দেখালাম। তো সেক্ষেত্রে পাইল অফ বুকস বা এ লাইব্রেরি অফ বুকস। তারপরে দেখেন প্লেয়ার, এই প্লেয়ার গুলো কোথায় খেলে? টিমে খেলে বা স্কোয়াডে খেলে, ঠিক আছে, দলে খেলে, অথবা দলের মানে খেলোয়াড়দের যে লিস্ট, মানে চূড়ান্ত দলের আগে, এটাকে বলি আমরা স্কোয়াড। তারপরে দেখেন শিপ মানে ভেড়া, ভেড়ার পালকে বলি আমরা ফ্লক, ঠিক আছে। এই যে রুমের চাবি, কি, কিটা কমন নাউন, কি এর সমষ্টি হচ্ছে বাঞ্চ অফ কি, বাঞ্চ অফ কিস। যেমন কাউ মানে গরু, ভালো কথা, এটা কমন নাউন। এটা কি নাউন? স্পেসিফিক কমন নাউন। কাউজ আর ইউজফুল অ্যানিমালস, অথবা দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, অথবা এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। তো এখন কাউ এর সমষ্টিকে আমরা বলি হার্ড, হার্ড অফ কাউস, হার্ড অফ কাউস। মাস্টার বই যেভাবে দেওয়া আছে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, কিছু ব্যতিক্রম আছে কিছু, ঠিক আছে। একটা বিষয় দেখেন, প্রাইড, প্রাইড মানে আমরা বলি অহংকার বা গর্ব, আবার প্রাইড মানে হচ্ছে সিংহের দল বা এই যে ময়ূরের দল, এগুলো ব্যতিক্রম। ফ্লক, ঠিক আছে, পাখির ঝাঁক। তারপরে এই যে স্কুল, এটা নিয়ে অনেকে বাদে। স্কুল মানে বিদ্যালয় হতে পারে, আবার স্কুল অফ ফিশ বা শোল অফ ফিশ, মাছের ঝাঁক। এবারে মার্ডার মানে কি আপনারা বলেন তো? মার্ডার, যে হত্যা বলি আমরা, মার্ডার মানে দেখেন, এবার আপনারা ইয়ে করেন, মার্ডার মানে কি? দেখেন কাউয়া, মাঝে মাঝে আমাদেরও চেক করে নেওয়া লাগে। ক্রো, পরীক্ষায় যদি আসে গ্রুপ অফ ক্রোজ, এ একটা ঝাঁক, সরি, এ
গ্রুপ অফ ক্রোজ মানে কাউয়ার যে দল, এটাকে আমরা বলি মার্ডার, MUR মার্ডার। ঠিক আছে, এ মার্ডার অফ কাউজ মানে কি একদল কাউয়া বা একদল কাক। তাহলে এই যে দেখেন মার্ডারটা কি নাউন, মার্ডারটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, পরীক্ষায় আপনারা যেন অবাক হয়েন না, এই যে স্কুল মানে মাছের ঝাঁক, মার্ডার মানে হলো কাকের ঝাঁক, মার্ডার। ঠিক আছে, মার্ডার মানে কাকের দল বা কাকের ঝাঁক, কাকের ঝাঁক বা দল। ক্লাস করলে নতুন কিছু শিখতে পারবেন, আপনাদের আগ্রহ থাকা লাগবে। সারপ্রাইজিং, এই যে আমরা বলি আই মানে চোখ, চোখ মানে আবার ওই আই মানে দেখবেন আবার কোন ঝড় যেখান থেকে উৎপন্ন হয় এটাকে আমরা বলি, ঠিক আছে, আই। শেখার কোনো শেষ নাই। যাক, বোর্ডের এখন পর্যন্ত আমরা প্রবলেম আর পাচ্ছি না, চেকিং চলতেছে, দেখা হোক এর মধ্যে যা শেখানো যায়। এখানে একটা বিষয় আপনাদেরকে দেখায়, এটা আমেরিকান ইংলিশে বা মডার্ন ইংলিশে এই যে আমরা আনসার নিয়েছি সি, এটা হলো ট্রেডিশনাল গ্রামার অনুসারে। এই প্রশ্নটা প্রশ্নকর্তা কপি করছে এই টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ মহিউদ্দিন আন কাসিম স্যারের বইয়ের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অংশ থেকে। এই যে আনএবল টু এগ্রি মানে কালেকটিভ নাউনের মধ্যে যদি বিভাজন হয় তখন মানে সদস্যদের আলাদা আলাদা ভাবে বোঝায়, তখন কালেকটিভ নাউনকে আমরা একটা নাম দিই, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এই যে দেখেন ফাউলারের মধ্যে কালেকটিভ নাউন এবং নাউন অফ মাল্টিটিউড একই, ঠিক আছে, ভার্বের নাম্বারে ভিন্নতা কিন্তু ভার্বটা আলাদা হবে। ঠিক আছে, কমিটি, কমিটি একমত, তাহলে কি হচ্ছে দা কমিটি ইজ ইউনানিমাস, ইজ হলো, কিন্তু কমিটি কি হয়েছে, কমিটি ভিন্ন মত, তাহলে কি হচ্ছে দা কমিটি আর আনএবল টু এগ্রি, আনএবল টু এগ্রি, অথবা কমিটি আর ডিভাইডেড, 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 অথবা ডিসএগ্রি, অথবা ডিসএগ্রি করছে, দেখেন ডিসএগ্রি মানে এগ্রি না, ডিসএগ্রি, সেক্ষেত্রে এমন বুঝালে তখন ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এখানে দেখেন এই যে জুরি মানে জুরির সদস্যরা, বিচার মন্ডলীর সদস্যরা, আর্গু করা মানে তাদের মধ্যে ইউনিটি নাই, ঠিক আছে, ঐক্য নাই, তো সেক্ষেত্রে কি হবে, তারা নিজেদের মধ্যে তর্ক করতেছে, এই জন্য আর্গুইং অ্যামং দেমসেলভস, ইজ হবে না, হ্যাজ হবে না, হ্যাজ হবে না। কিন্তু আমেরিকান ইংলিশে এক্ষেত্রে প্লুরাল ভার্বের ব্যবহারই নাই, ইউএস ইংলিশে এইটা একমত হোক ভিন্ন মত হোক, ঠিক আছে, মানে নাউন অফ মাল্টিটিউড বলে কিছু নাই, নাউন অফ মাল্টিটিউড নাই, পুরোটাই কালেকটিভ নাউন, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এটা হলো এই যে ব্রিটিশ ইংলিশে দেখেন, নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে মানে ভিন্ন মত হলে, ঠিক আছে, ভিন্ন মত হলে বা আলাদাভাবে বুঝালে, আলাদাভাবে সদস্যদেরকে বুঝালে, সদস্যদেরকে বুঝালে, সদস্যদেরকে বুঝালে কি হবে, একত্রে না বুঝিয়ে এই যে প্রত্যেককে আলাদা বা স্বতন্ত্র ভাবে বোঝায় এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলে। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, এর ভার্ব প্রোনাউন দুটোই সিঙ্গুলার, আর নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে ভার্ব প্রোনাউন দুটোই প্লুরাল। এই যে দেখেন ইজ ওয়াজ ইউনানিমাস, ইউনানিমাস মানে হচ্ছে একমত, ইউনানিমাসের আগে এ বসে, দেখেন এ ইউনানিমাস, আনঅ্যানিমাস না, কিন্তু অনেকে এইভাবে করে আনঅ্যানিমাস, না এটা হবে না, এটা হবে ইউনানিমাস, ইউনানিমাস, ইউনানিমাস মানে একমত, ঠিক আছে, সর্বসম্মত, এ ইউনানিমাস ডিসিশন, ইউনানিমাস, ইউনানিমাস ডিসিশন, ঠিক আছে, সর্বসম্মত সিদ্ধান্ত, একই ভাই। এই যে এই প্রবলেম সলভেবল না, এখন আবার হচ্ছে, এখানে কিছুই হয়নি, ওই প্রবলেমটাই মাঝে মাঝে আছে, মানে এই যত সময় যাবে হ্যাং মারবে, এখন দেখেন সামনে হ্যাং মারা শুরু করবে, মানে যখন ছাই হবে, ক্লাসের তো ছাই তো খুব বেশি হয়নি, এর ভিতরে অন্য কোনো প্রবলেম আছে। এই যে ট্রেডিশনাল গ্রামারে ম্যাটেরিয়াল নাউন আছে, কিন্তু মডার্ন গ্রামারে দেখেন নাউন 4 প্রকার, ম্যাটেরিয়াল নাউনটা নাই, আগে 5 প্রকার ছিল, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। মডার্ন গ্রামারে ম্যাটেরিয়াল নাউন নাই,
এরা কিছু চলে গেছে কমন নাউনের মধ্যে, কিছু চলে গেছে আনকাউন্টেবল নাউনের মধ্যে। তাহলে এই যে দেখেন ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, ঠিক আছে, এদের কিন্তু আবার কমন নাউন হিসেবে ব্যবহার আছে, যেহেতু ম্যাটেরিয়াল নাউনই নাই। যেমন দেখেন বলা হচ্ছে দা হাউস ইজ মেড অফ সিমেন্ট অ্যান্ড ব্রিক, সিমেন্ট অ্যান্ড ব্রিক। ট্রেডিশনাল গ্রামারে ব্রিক, কারণ এটা ম্যাটেরিয়াল নাউন। বাড়িটা কিতে, মানে বাড়ি, বিল্ডিং বা হাউস। দেখেন ট্রেডিশনাল গ্রামারে এটা ব্রিক হবে, কিন্তু মডার্ন গ্রামারে হবে কি ব্রিক্স। দা বিল্ডিং বা হাউস ইজ মেড অফ ব্রিক্স, তখন ব্রিকটা হয়ে গেল কমন নাউন, মানে ম্যাটেরিয়াল নাউন যেহেতু নাই। এই যে কিছুগুলো চলে গেছে কমন নাউনের মধ্যে, কাউন্টেবল নাউনের মধ্যে, আর কিছু চলে গেছে আনকাউন্টেবল এর মধ্যে। এই যে ডায়মন্ডের প্লুরাল ডায়মন্ডস করা যাবে, মানে মডার্ন অনুসারে, ঠিক আছে। ওয়াটারের প্লুরাল ওয়াটার্স করা যাবে, তারপরে আয়রনের প্লুরাল, মানে এগুলো আছে। দেখা যাক বোর্ডে একবার প্রবলেম বের হলো আর কোনো বাইরে হয় কিনা। এই যে যেমন মাটন, ট্রেডিশনাল গ্রামার অনুসারে কোনো প্রাণীর নামের ক্ষেত্রে দেখেন বলা হচ্ছে মাটন মানে শিপ। মাটন কার শরীরে আছে? শিপের শরীরে আছে। তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন। এ আছে কার মধ্যে? শিপ। শিপের উপাদান হচ্ছে মাটন, তার মানে এটা কমন নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন। আমার কথাই বলি, ধরেন আমি যদি একজন ক্রিকেটার হই, ঠিক আছে, আমি ধরে নিলাম একজন ক্রিকেটার। ক্রিকেটার কমন নাউন, আমার শরীরে ফ্লেশ আছে, ফ্লেশটা ম্যাটেরিয়াল নাউন। বোন আছে, ওয়াটার আছে, বিভিন্ন ধরনের খনিজ উপাদান আছে, এগুলো ম্যাটেরিয়াল নাউন। এখন এই যে ক্রিকেটার মিলিয়ে গঠন হলো, কি গঠন হলো? একটা টিম হলো, তাহলে টিমটা কালেকটিভ নাউন, ঠিক আছে। তারপরে আসেন একজন ক্রিকেটারের মধ্যে হার্ডওয়ার্ক থাকবে, অনেস্টি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, পারসেভারেন্স থাকবে, ডেডিকেশন থাকবে। এই যে তার যে বিভিন্ন ধরনের গুণগুলো, তার গ্রোথ থাকবে, তার বাদ থাকবে, তার গ্রোথ থাকবে, তার চাইল্ডহুড থাকবে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর স্পেসিফিক নাম ক্রিকেট নাম অথবা সাকিব আল হাসান, তো এটা কি হবে? প্রপার নাউন হবে। আসলে সহজভাবে ভাবলেই অনেক সহজ। দেখা যাক বোর্ডে আরো একবারও প্রবলেম একবার হলো আর বাইরে হয় কিনা। এখানে একটা বিষয় আপনাদেরকে বোঝাই যে ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে হচ্ছে শিশু থেকে শৈশব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু ইনফ্যান্ট কমন নাউন। দেখেন ইনফ্যান্ট, ইনফ্যান্টের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইনফ্যান্সি। ইনফ্যান্সি, ইনফ্যান্সি। কিন্তু আবার ইনফ্যান্ট্রি মানে পদাতিক বাহিনী, এটা কালেকটিভ নাউন। একটু উপরে যাই। ইনফ্যান্ট, ইনফ্যান্ট এটা কমন। এখান থেকে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইনফ্যান্সি, ইনফ্যান্সি। আর ইনফ্যান্ট্রি কিন্তু আলাদা কালেকটিভ নাউন। ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি মানে হলো পদাতিক বাহিনী, এটা কালেকটিভ নাউন। পদাতিক বাহিনী, আগে রাজা বাদশাদের যুগে পদাতিক বাহিনী ছিল, ব্রিটিশ আমলে ব্রিটিশরাও পদাতিক বাহিনী দিয়ে লড়ছে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন পরীক্ষায় যদি আসে ইনফ্যান্টের মানে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে, আমাদের আনসার করতে হবে ইনফ্যান্সি, ইনফ্যান্ট্রি না। আবার যদি আসে দা ওয়ার্ড ইনফ্যান্ট্রি, এটা কোন নাউন? তাহলে এটা হবে কালেকটিভ নাউন। ইনফ্যান্সি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে কে জানি লিখছে ফিশ। ফিশের প্লুরাল হচ্ছে ফিশ। দেখেন এ স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ, ঠিক আছে। বা এ শোল অফ ফিশ, SHOL, শোল অফ ফিশ। এখন ফিশ কমন নাউন, এটা জেনারেলাইজড কমন। কিন্তু আমি যদি হিলসা বলি, ঠিক আছে, হিলসা, হিলসা কি হবে তাহলে? হিলসাও তো একটা মাছ, এটা স্পেসিফিক কমন নাউন, এটাও কমন নাউন। কিন্তু আমাদের দেশের পণ্ডিতরা কত কি বানায়। বোর্ডে প্রবলেম একবার হলো আর প্রবলেম দেখি হয় কিনা। ফোন দিয়েছে, কেটে দেন, দিয়ে রিজিউম করেন।
এই যে এই নাউনটা আসে সেটা হচ্ছে পাইরেট। কোনটি কমন নাউন? পাইরেট আসে, আর একটা আসে হলো হিউম্যান, একই অপশনে থাকে। হিউম্যানও কমন নাউন, আবার পাইরেটটাও কমন নাউন। এটা প্রশ্নকর্তা এটা হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের বই থেকে নিয়েছে। পাইরেটের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে পাইরেসি, এটা কমন নাউন। এখন অপশনে যদি কমন নাউন না থাকে সেক্ষেত্রে আপনাকে আনসার করতে হবে হিউম্যান, কিন্তু অপশনে দুটোই আছে। তো এই 25 সালে একটা পরীক্ষা 24-25 আর যখন শিখবেন আপনারা এইভাবে শিখবেন। দেখেন সোলজার্স, এটা প্লুরাল আছে, এটা কমন নাউন। সোলজার কমন নাউন, তার মানে সোলজারের সমষ্টি আর্মি, আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। ব্রেভেরি, এর উচ্চারণ হবে ব্রেইভেরি, ঠিক আছে? ব্রেইভারি, ব্রেইভারি, ব্রাভেরি না, কিন্তু এটা ব্রাভেরি না, ব্রাভেরি না, কিন্তু এটা ক্রস, ব্রাভেরি না, এটা হলো ব্রেইভারি, ব্রেইভ, ঠিক আছে? ভারি। নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টরি, ঠিক আছে? এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন। এইভাবে আপনারা ইয়ে করবেন। দেখেন হি ইজ এ ম্যান, এটা কমন নাউন, এই যে ম্যানের আগে বসছে, ম্যান কমন নাউন। সাউন্ড জাজমেন্ট, জাজমেন্টটা হচ্ছে বিচার, রাইট? তো এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন এজেন্সি, এজেন্সি ট্রেডিশনাল গ্রামার অনুসারে প্রতিনিধিত্ব, এজেন্ট, এজেন্ট মানে প্রতিনিধি, এজেন্সি মানে হচ্ছে প্রতিনিধিত্ব ট্রেডিশনাল। আর এখন এজেন্সি মানে এটা কিন্তু কমন নাউন হতে পারে মডার্ন অনুসারে। তো আমাদেরকে ট্রেডিশনাল অনুসারে আনসার করতে হবে প্রতিনিধিত্ব। ডিসিপ্লিন, ভালো কথা, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা দেখি উইদাউট হেলথ নো হ্যাপিনেস, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এই দুটোই, হেলথটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার হ্যাপিনেসও অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাও অ্যাবস্ট্রাক্ট, এটাও অ্যাবস্ট্রাক্ট, দুটোই অ্যাবস্ট্রাক্ট। এখন এখানে ধরেন আসছে হ্যাপিনেস, নেক্সট টাইম যদি এখানে হেলথ দিয়ে দেয়, এই জায়গায় ধরেন হেলথ দিয়ে দিল, একই উদাহরণ পরিবর্তন করে দিল, তাও হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে ওয়াইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ, এটাও অ্যাবস্ট্রাক্ট, ওয়াইজডমটা এটাও অ্যাবস্ট্রাক্ট, বুদ্ধিমত্তা, আর এটা হলো শক্তি, তাহলে দুটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখেন ফরগিভনেস, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আর এটা ভার্চু, এটা হচ্ছে কমন নাউন, লিখতেছি না, এটা কমন নাউন। কমন নাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল। বিউটি ইজ ট্রুথ, এটাও অ্যাবস্ট্রাক্ট, এটাও অ্যাবস্ট্রাক্ট, বিউটিটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? কিন্তু এর আগে যদি থাকে দেখেন ইট ইজ এ বিউটি, দ্যাটস আ বিউটি, ধরেন দ্যাট ইজ আ বিউটি, সুন্দর কোনো কিছু। অথবা শি ইজ আ বিউটি, শি ওয়াজ, অথবা ইজ আ বিউটি। অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কোনো ব্যক্তি বোঝায়, ঠিক আছে? মানে ব্যক্তি বা বস্তুর গুণ না বোঝায়, গুণ সম্পন্ন ব্যক্তি বা বস্তু বোঝায়, তখন এর আগে যদি আর্টিকেল বসে তখন এটা হয়ে যাবে বস্তু, মানে ব্যক্তির ক্ষেত্রে, কোন নারীর ক্ষেত্রে বোঝালে হবে সুন্দরী, শি ওয়াজ এ বিউটি ইন হার ইয়ুথ, সে তার যৌবনে সুন্দরী ছিল। অথবা শি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস, সে ক্লাসের সুন্দরী, একজন সুন্দরী নারী আর কি। আর এই যে আশরাফুল আগে শর্ট খেলতো, বীরেন্দ্র সেহবাগ কিছু কিছু স্পেসিফিক শর্ট খেলতো, স্পেসিফিক মানে বিরাট কোহলি আছে, তারপরে বাবর আজম আছে, কাভার ড্রাইভের কথাই বলি। তো এই যে কাভার ড্রাইভ, এক্ষেত্রে বলা হয় যে দ্য কাভার ড্রাইভ অফ বিরাট কোহলি ইজ এ বিউটি। তো এই যে সুন্দর কোনো কিছু, সেক্ষেত্রে আমরা বিউটির আগে এ লাগাই, এ বিউটি। অথবা কেউ সুন্দর একটা গোল দিল, যে দ্যাটস আ বিউটি, ইটস এ রিয়েল বিউটি, এরকম আমরা বলি। এখানে দেখেন অনেস্টি, পলিসি, ঠিক আছে? এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। বোর্ডে কই আর প্রবলেম তো দেখাচ্ছে না, যাক একবারই হয়েছে। এখন আমরা আমার মনে হয় এটা আমাদের ক্লিকে ভুল হয়েছে। না না, ক্লিকে না, আমি টাইনে দেখছি, ওটা ক্লিকে না, ওই একবার ইয়ে করছে।
আমি ওটা ইয়ে করেই দেখলাম, কেন পরে তো আবার লিখলো, পরে টান দিলাম, একবারই হয়েছে, কিন্তু আগের চেয়ে এবার একটু ইয়ে আছে। হ্যাঁ শেষ। আমরা 10 থেকে দেখি। বোর্ডের প্রবলেম যদি বের হয় বোঝা যাবে। ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, কিছু থাকলে আপনাদেরকে আমি বুঝাই দিই। এর মধ্যে কিছু জটিলতা আছে। আপনারা শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করেন এই যে মান্থ আর মাউথ। মান্থটাও হলো কমন নাউন, ঠিক আছে, মান্থ এর আগে আপনি এ ব্যবহার করতে পারতেছেন। আবার মাউথটাও কমন নাউন, মানে এভরি ম্যান হ্যাজ এ মাউথ। ব্যক্তি যদি এই যে ম্যান যদি কমন হয় তাহলে ওর একটা মাউথ আছে, এটাও কমন, কারণ সবারই একটা করে মাউথ আছে। আবার মান্থ তো আর একটা না, একটা বছরে ধরলাম 12 মাস আছে, তাহলে মান্থের আমরা এই যে 12 মান্থস বলা হচ্ছে, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। তো মান্থ এবং মাউথ দুটোই কমন নাউন। এই যে দেখেন ইনফ্যান্ট, শিশু, কিন্তু ইনফ্যান্ট্রি, এই যে দেখেন ইনফ্যান্ট্রি, এটা কালেকটিভ নাউন। ঠিক আছে, এইগুলো নিয়ে শিক্ষার্থীদের প্রবলেম থাকে। তারপরে এই যে স্কুল, শোল, মাছের ঝাঁক, আর কি আছে এখানে, আর আপাতত আপনাদের প্রবলেম হওয়ার নাই। এই যে রোগ, বদমাইশি, দুষ্টুমি, হিউমিলিটি, হিউমিলিয়েশন, বিনয়। যেহেতু আমরা এখানে আসলাম, আমরা কিছু এক্সেপশনাল ইনশাল্লাহ পাবো। এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী আগে আমাকে করতো যে এখানে লং কেন অ্যাবস্ট্রাক্ট নাউন না। এই যে লং, এটা লং না, এটা অ্যাডজেক্টিভ। এর নাউন হচ্ছে লেন্থ, LENGTH। লেন্থ হলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতো। ঠিক আছে, এই কারণে হাইট, এই যে দেখেন হাই থেকে HEIGHT, হাইট অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনি লং থেকে লেন্থ অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে যেগুলো শিক্ষার্থীদের কাছে আমার কাছে কোশ্চেন আসছে, এই কোশ্চেন গুলোই আমি সলভ দিচ্ছি। জুট আর জুন, জুটটা হলো ম্যাটেরিয়াল নাউন, আর জুন তো মাস, প্রপার নাউন। মাসের নামগুলো প্রপার নাউন। এখানে আসে আমরা, এই যে এই কোশ্চেন দেখেন, কোনটি কমন নাউন? পাইরেটও আছে, হিউম্যানও আছে, BC দুটোই রাইট। এই প্রশ্নে ঠিক আছে, স্টার্ভ, এটা ভার্ব, হিউম্যান। এই প্রশ্নটা আবার নতুন ভাবে আসছে, আমি নেক্সট আপনাদেরকে দেখাবো। এখানে পাইরেট ছিল না, সম্ভব মানে অন্য একটা দেওয়া ছিল যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, এখানে হিউম্যান আনসার নেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটাও রাইট, এটাও রাইট, কিন্তু আপনার আনসার এই দুটোই থাকলে আনসার দিবেন এইটা। প্রশ্নকর্তার এই যে বললাম অজান্তেই হিউম্যানটা ঢুকিয়ে, উনি ভাবছে যে হিউম্যান হয়তো অ্যাডজেক্টিভ, কারণ উই আর হিউম্যান বিংস, বা আই ওয়ান্ট টু বি এ গুড হিউম্যান বিং। কিন্তু হিউম্যান যে কমন নাউন হিসেবে ব্যবহার হয়, এর প্লুরাল করা যায়। দেখেন, হিউম্যানস হ্যাভ 23 পেয়ারস অফ ক্রোমোজোম ইন দেয়ার সেলস, মানে মানুষের কোষে 23 জোড়া ক্রোমোজোম আছে। তো এই যে 23 পেয়ারস অফ ক্রোমোজোম, তার মানে হিউম্যানস হ্যাভ, হিউম্যান থেকে হিউম্যানস হ্যাভ, তাহলে কমন নাউন হলেই তার প্লুরাল হতে পারে, কারণ অ্যাডজেক্টিভ তো সাবজেক্ট হয় না। দেখি এর মধ্যে আর আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা থাকার মতো। এই যে দেখেন, হোয়াট ক্লাস অফ নাউন, ঠিক আছে, ব্রেভেরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ব্র্যাড, সুকরা, স্পয়েল ব্র্যাড। আলালের ঘরের দুলাল, একটা বিষয় বলি, অনেক সময় পরীক্ষায় আসতে পারে। এই যে এই ব্র্যাড, সুকরা মানে ছেলে, সুকরা যেটা, আলালের ঘরের দুলাল মানে কি, ধনির বকে যাওয়া সন্তান। আলাল মানে ধনী, ঘরের দুলাল মানে কি, ধনির বকে যাওয়া সন্তান, মানে নষ্ট হয়ে যাওয়া সন্তান, ধনির বকে যাওয়া সন্তান বা ছেলে, এটাকে আমরা বলি এ স্পয়েল ব্র্যাড,
স্পয়েলড স্পয়েলড ব্র্যাড ব্র্যাড। এই যে ব্র্যাড, এই ব্র্যাড মানে হলো ছোকরা বা ছেলে, এটা হচ্ছে কমন নাউন। এ স্পয়েলড ব্র্যাড। এখন পরীক্ষায় অনুবাদ আসলো যে আলালের ঘরের দুলাল, এর ইংরেজি কি? সেক্ষেত্রে হবে স্পয়েলড ব্র্যাড, মানে ধনির বকে যাওয়া ছেলে। এই যে অনেকে বলে অ্যান আর্মি, আর্মি এর আগে অ্যান বসছে। মনে রাখবেন কালেকটিভ নাউনের আগে এ বসুক, অ্যান বসুক, দা বসুক, আর্টিকেল বসলে এটা কালেকটিভ নাউনই থাকবে। যেমন দা কমিটি, অ্যান আর্মি, দা আর্মি, এরা তখনই কমন নাউন হবে। কালেকটিভ নাউনও এক ধরনের সিঙ্গুলার কমন নাউন। এরা যখন প্লুরাল হবে, যেমন ক্লাস থেকে ক্লাসেস, এ ক্লাস হোক, এটা কি হবে? কমন, মানে এ ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউনই থাকবে। যখন ক্লাসেস হবে, 5 ক্লাসেস, ঠিক আছে, 2 আর্মিস, ঠিক আছে, সেভারেল আর্মিস, মেনি আর্মিস, 10 আর্মিস, এই যে যখন আর্মি থেকে প্লুরাল হবে, কালেকটিভ নাউন গুলো প্লুরাল হলেই এরা কি হয়? কমন নাউন হয়। তাছাড়া এদের আগে যদি আর্টিকেল থাকে, এ অ্যান দি বসলে এরা কি থাকবে? এরা কালেকটিভ নাউনই থাকবে। তাহলে এই যে প্রশ্নগুলো নিয়ে শিক্ষার্থীদের প্রবলেম আছে, আমি এগুলো সলভ করে দিলাম। একটা উদাহরণ বলি, এই যে দেখেন, দে প্রেজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল, আর এখানে দেখেন দে প্রেজ দ্য অনেস্টি অফ দ্য। এখন এই যে অনেস্টিটা, এটা কি নাউন? কমন নাউন। এইটা যখন বিআরটি এর মোটরযান পরিদর্শকে আসছিল, বাজারে অন্যান্য প্রকাশনীগুলো এটার আনসার দিয়ে রাখছিল অ্যাবস্ট্রাক্ট, এবং তারা কি সুন্দর করে 3-4 লাইন ভুল ব্যাখ্যা দিয়ে রাখছিল। তো আর যাই হোক, আমার কল্যাণে আপনারা কমপক্ষে 1000-1500 একদম যেগুলো ভুল এক্সপ্লেনেশন গুলো, এগুলো কিন্তু আমি সবগুলো সঠিক রেফারেন্স দিয়ে সঠিক উত্তর দিয়েছি। যেগুলো বললাম, এই যে এগুলো আলোচনা আছে। এ জাস্টিস হলে কি হবে? এ বিউটি হবে, মানে বিউটিফুল লেডি, এগুলো পড়ে আসলাম। এই ডেঞ্জার মানে ডেঞ্জারাস পারসন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কখন কমন নাউন হয়, এগুলোর আলোচনা ট্রেডিশনাল গ্রামার অনুসারে করাই আছে। যেমন এটাই দেখেন, ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল, এটাও কমন নাউন, এটাও কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি দা বসে বা এ অ্যান বসে, এরা কমন নাউন হয়ে যায়। তাহলে নেল মানে, এই নেল মানে হলো পেরেক, যে টেবিলে পেরেক মারো, অথবা ড্রাইভ দ্য নেল ইনটু দ্য প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক মানে হলো তক্তা, প্ল্যাঙ্ক মানে কাঠের ধরেন তক্তা। তো এইগুলা টেবিল, প্ল্যাঙ্ক, এরা কি? এরা হচ্ছে কমন নাউন। এই যে দেখেন, ম্যাটেরিয়াল নাউনের আগে যদি আমরা ট্রেডিশনাল গ্রামারের নিয়ম অনুসারে, তো এইগুলো আসলে আর আপনাদের এখন শেখানোর কিছু নাই, আমি বোর্ড চেকিং দিচ্ছি যা শেখানো যায়। এই যে এই এক্সপ্লেনেশন মনে রাখবেন, কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে অথবা এ যুক্ত করলে কমন নাউন হয়ে যায়। এ অ্যান থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, এই যে সংখ্যাবাচক বসছে, ঠিক আছে। দেয়ার আর 10 ক্লাসেস, প্লুরাল হয়েছে, দেখেন ইয়েস, এ কারণে এরা কমন নাউন। কিন্তু এর আগে এ অ্যান দা বসলে এরা কালেকটিভই থাকে। এইগুলা সংক্রান্ত এখানে অল্প বিস্তার আলোচনা দেখছেন, চেক দা বিএসটি নিউ, কিন্তু আমার যে পেইড গ্রুপ আছে এই সংক্রান্ত অসংখ্য পোস্ট আছে আপনাদের শেখার জন্য। মানে আরো বেশি উদাহরণ, যেমন দেখেন, কোন কমন নাউনের আগে যদি দা ব্যবহার করি এবং এটা কারো ভিতরের কোনো গুণ বোঝায়, সেটা খারাপ হোক ভালো হোক, সেক্ষেত্রে এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি চেক দা বিস্ট ইন ইউ, ঠিক একইভাবে চেক দা বিস্ট ইন ইউ, তোমার ভিতরে পশু, মানে তোমার পশুত্বকে দমন করো। অথবা ফাইনালি বা অ্যাট লাস্ট, ঠিক আছে, দা বিস্ট ইন হিম, মানে তার ভেতরের পশু, পশুত্ব গড দা আপার হ্যান্ড, মানে প্রাধান্য বিস্তার করলো, মানে তার নিয়ন্ত্রণটা নিয়ে নিল। তো এইগুলোর ক্ষেত্রে দা ফ্রেন্ড ইন হিম, দা ফাদার ইন হিম, দা ব্রাদার ইন হিম, ঠিক আছে, দা সোলজার ইন হিম, ঠিক আছে, দা টিচার ইন হিম, এইরকম এগুলোর যে বহুমাত্রিক প্রয়োগ বা মানে প্র্যাকটিক্যাল লাইফে, দা প্যাট্রিয়ট ইন হিম, তো বা দা পয়েট ইন হিম, এই ব্যবহারগুলো দিয়ে আমার বেশ কিছু মানে পোস্ট আছে, যেগুলো ফেসবুকে আপনাদেরকে ফ্রিতে পোস্ট দিই। ঠিক এরকম কয়েক শত পোস্ট মাস্টার ইংলিশ গ্রুপে আছে। কেউ যদি আপনার ফিনান্সিয়াল সলভেন্সি থাকে, আর্থিক সমস্যা না থাকে, আপনারা মাস্টার ইংলিশ গ্রুপে যুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 1000 টাকা। এই 1000 টাকায় আপনারা এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস এই গ্রুপে থাকতে পারবেন। এর আগে 5 বছর মেয়াদ ছিল এই গ্রুপের, কিন্তু এখন দেখলাম যে না, শিক্ষার্থীরা
অনেক আলসেমি দেখায়, এ কারণে মেয়াদটা কমিয়ে আনা হয়েছে। এই যে আরেকটা বিষয় দেখেন, আই লাইক গ্রিন ম্যাঙ্গোস, অথবা আম আমার প্রিয় ফল, বা আমি আম পছন্দ করি। তো ম্যাঙ্গো ট্রেডিশনাল গ্রামার অনুসারে কি ছিল, এই যে দেখেন ম্যাঙ্গো ম্যাটেরিয়াল নাউন ছিল। ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে, জেসিন স্পিল্ডের বই লেখা আছে অরেঞ্জ ইজ মাই ফেভারিট ফ্রুট। কিন্তু মডার্ন গ্রামার অনুসারে ম্যাঙ্গোটা হচ্ছে কমন নাউন, ম্যাঙ্গোটা হচ্ছে কমন নাউন বা কাউন্টেবল নাউন। কাউন্টেবল হলে হয় এর প্লুরাল করতে হবে, আর না এর পূর্বে ডিটারমিনার ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন, এখন যদি আমি বলি আম আমার প্রিয় ফল, আগে আমরা ইংরেজি করতাম ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, আর মডার্ন ইংলিশ আমাকে বলতে হবে ম্যাঙ্গোজ আর মাই ফেভারিট ফ্রুট, অথবা দা ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। ফ্রুটের প্লুরাল ফ্রুটই থাকবে, ফ্রুটস হবে না। কোনটি প্রপার নাউন না, সানডে, কবির, আর্কিপেলাগো, দ্বীপপুঞ্জ? এখানে কিছু দেখি কোনো কোশ্চিন আছে কিনা এই সংক্রান্ত। না, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন, ইনফ্যান্ট কমন নাউন, অ্যাংশাস এটা অ্যাংশাস থেকে হবে অ্যাংজাইটি উত্তেজনা, গ্র্যান্ড গ্র্যান্ড থেকে উচ্চারণ, এই যে ডি এর উচ্চারণ কিন্তু জ হবে, এটা গ্র্যান্ড ডিয়ার না, গ্র্যান্ড ফিনালে, কিন্তু এটা হবে গ্র্যান্ডজার, এর উচ্চারণ হবে গ্র্যান্ডজার, ডি এর উচ্চারণ জ এর মতো, গ্র্যান্ডজার। ঠিক আছে, গ্র্যান্ডজার। যেমন আমরা বলি ইন্ডিভিজুয়াল, এডুকেশন, ঠিক আছে, ডি এর উচ্চারণ কোন ক্ষেত্রগুলোতে জ হয়, এটা একটা। যেমন ডেসি জুয়াস, মানে বছর অন্তে যে গাছের পাতা ঝরে যায়। এর মধ্যে কোনো কোশ্চিন আছে দেখি আপনাদেরকে। কাউ গেল, এই যে দেখেন, এর আগে আমরা পাইরেট আর হিউম্যান দেখে আসলাম। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন নাউন, এখানে দেখেন শুধু পাইরেট আছে। ঠিক এইরকম আর একটা কোশ্চেন আসছে, এখানে দেখেন এই যে স্ট্রটা, স্ট্রটাও কিন্তু কমন নাউন, এখানে আর একটা ঝামেলা বাধায় ফেলছে। এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, তো এক্ষেত্রে কিন্তু কমন নাউনের আগে কি বসে, আর্টিকেল বসে। প্রবাদটা আপনাদের মনে আছে তো, এ ড্রাউনিং ম্যান, এ ড্রাউন, ড্রাউন থেকে ড্রাউনিং। এই যে দেখেন, স্ক্রিনে দেখে নেন কি লেখা আছে, এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। তার মানে কি, স্ট্র এর আগে আমরা এ বসাতে পারি, এ স্ট্র, তার মানে এটাও কমন নাউন। প্রশ্নকর্তা ভুল করে ফেলছে, এটাও রাইট, এটাও রাইট, তার মানে আনসার এসে নিল, আনসার ডিটাও রাইট। তো প্রশ্নকর্তাদের ভুল হর হামেশা থাকেই। তো এইগুলা তো আমি আপনাদের কাছে ঠিকা নিয়ে রাখিনি যে সব আমি একাই ঠিক করব। হ্যাঁ, পাইরেট আমি পেয়েছি, পাইরেট কমন নাউন হয়, যে আনসার দিয়ে দিলাম, প্রশ্নকর্তা নিয়েছে। কিন্তু স্ট্রটাও যে কমন নাউন হয় এটা প্রশ্নকর্তা জানেই না। দেখেন, আমি ঠিকই জানি, কিন্তু এই যে বললাম অ্যাপ্লিকেশন করার জন্য, মানে এটা প্রয়োগ অ্যাপ্লাই করার জন্য যে পরিমাণে গার্ডস লাগবে, বা এটা হয়তো বা তখন ছিল না, এখন এগুলো ঠিকই অ্যাড হবে, কারণ এভিডেন্সটা আমি আপনাদেরকে দিলাম। এই যে দেখেন, এটা একটা চাকরির পরীক্ষাতেও আসছে, এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। কোন পরীক্ষায় আসছে, পিএইচসি এর দুর্যোগ মন্ত্রণালয়ের অডিটর 2019 সালে। এই যে দেখেন, দূরেই নিয়ে, এই যে প্রশ্ন দেখেন, এ ড্যাশ ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, এই যে এ স্ট্র। ও এটা অনেকে দেখতে পাচ্ছে না জুম না করার কারণে, এই যে দেখেন জুম করে দিই। এই যে দেখেন, এটা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কমন নাউন, এটাও রাইট, এটাও রাইট, মানে আনসার এ ডি। প্রশ্নকর্তা নিয়েছে এইটা, কিন্তু এটাও রাইট। তাহলে প্রবলেমের কোনো শেষ নাই। অনেকে আমাকে জিজ্ঞেস করতো আগে যে ওই যে 2/3 অফ দ্য ক্রপস আর ডিস্ট্রয়েড, তো ক্রপটা কোন নাউন? ক্রপ মানে শস্য, বিভিন্ন ধরনের শস্য হতে পারে, রাইস হতে পারে, মানে ধান হতে পারে, গম হতে পারে, পাট হতে পারে। তো এই যে দেখেন, ক্রপের প্লুরাল হয় ক্রপস। দেখেন,
অ্যান ইনোমাস, ঠিক আছে, সোয়াম অফ লোকাস্ট পঙ্গপাল এইট অল অফ দ্য ক্রপস। তো এটা কমন নাউন বা কাউন্টেবল নাউন, এ কারণে এর সাথে এস হয়েছে। মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের শিক্ষার্থীদের ফোন দিয়ে কোশ্চেন থাকে, আমি এইগুলাই আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। এখানে একটা কোশ্চেন আছে, অনেক শিক্ষার্থী কোশ্চেন দেখেন যে কোনটি প্রপার নাউন না, ঠিক আছে। এখানে সান, অনেকে বলছে যে সান তো স্মল লেটারেও লেখা যায়, যেমন দেখেন দা সান ইজ এ স্টার, সান ইজ আ স্টার, সূর্য একটা নক্ষত্র। এখন আমরা কি বলতেছি, দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, দেখেন দা কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, ঠিক একইভাবে দা সান। এই যে তারকার একটা শ্রেণীতে, মানে মুন সান এইগুলা যদি, ঠিক আছে, ক্লাসিফাই করা হয়, এই যে তারকার শ্রেণীতে নিয়ে আসলাম, সেক্ষেত্রে স্মল লেটারে এরা কিন্তু কমন নাউন হবে। আর এদেরকে আমরা প্রপার নাউন হিসেবে ব্যবহার করতে পারবো কিভাবে, যে সূর্যর তাপমাত্রা এত, মানে স্পেসিফিকলি সূর্যকে, তখন কিন্তু ক্যাপিটাল লেটারে। তো সানটা প্রপার নাউন হিসেবে ইউজ করা যায়, আবার এই জন্য এদেরকে বলা হয় ইউনিক কমন নাউন, এদেরকে প্রপার নাউন হিসেবে ব্যবহার করা যায়। এখানে একজন বলছে পদ্মা কোনটি প্রপার নাউন না, ঠিক আছে। পদ্মা, এই পদ্মা যদি নদীর নাম হয় তাহলে হবে দা পদ্মা, আর এটা ব্যক্তির নাম পদ্মা হলে সমস্যা নাই, এটা প্রপার নাউন, তাহলে নট প্রপার নাউন। এখানে রিভার, রিভারটাই কমন নাউন। এবারে আসেন, চমৎকার একটা কোশ্চেন আছে, এখনো বোর্ড হ্যাং মারলো না, এবারে ভালো লাগলো না, একবারই শুধু হয়েছে। এখন দেখি আমরা, এই যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি। অনেক আমাকে জিজ্ঞেস করে যে আকাশে অনেক তারা, স্টার, স্টারটা হয়ে গেল কি নাউন, কাউন্টেবল নাউন, গণা যায় না, অনেক বেশি। আর টাকা তো গণনা করা যায়, তো মানি কেন আনকাউন্টেবল নাউন? বিষয় কিন্তু ওইটা না, বিষয়টি কি জানেন আপনারা? এই যে খেয়াল রাখেন, মানি মানে বাংলায় টাকা বলতেছেন, অনেকে ভাবেন টাকা তো গণনা করা যায়, কিন্তু বাংলা ভাষী ছাড়াও অন্যরা টাকা বলে না। প্রকৃতপক্ষে মানি মানে অর্থ, মানি মানে অর্থ। আর দেখেন স্টারের আগে আপনি এ বসাতে পারবেন, দা সান ইজ এ স্টার, অথবা দেয়ার আর এ লট অফ স্টারস ইন দ্য স্কাই। এই যে দেখেন স্টারের প্লুরাল করতে পারবেন, কিন্তু মানিয়ের এ মানিও হয় না, মানিজও হয় না। স্টার থেকে স্টারস হয়, 3 স্টারস 4 স্টারস, ঠিক আছে, লট অফ স্টারস, মেনি স্টারস, আর এ স্টার, কিন্তু দেখেন মানির এ মানিও হয় না, মানিজও হয় না। এই জন্য যে সকল নাউনের পূর্বে এ আন সাধারণত বসাতে পারবেন না বা এর প্লুরাল করতে পারবেন না, এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ফার্নিচার, এ ফার্নিচার বা ফার্নিচার্স করতে পারবেন না, কিন্তু এ টেবিল, টেবিল, এ চেয়ার এগুলো করতে পারবেন, তার মানে এরা কাউন্টেবল। আশা করি বুঝতে পারছেন। আমাদেরকে শেখানো হয় যা গণনা করা যায় তা কাউন্টেবল, যা গণনা এইরকম না। যে সকল নাউনের আগে এ অ্যান ব্যবহার করা যাবে সাধারণত, অথবা এর প্লুরাল করা যাবে, এরা হচ্ছে কাউন্টেবল। তার মানে এ স্টার, স্টারস, মেনি স্টারস, কিন্তু দেখেন মানি, এ মানিও হয় না, মানিজও হয় না, তো এটা আনকাউন্টেবল নাউন। এই যে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন। দেখেন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, সাস্টেড বি ইউনিটে। তাহলে এই যে দেখেন আনকাউন্টেবল নাউন মানে রাইস, তাহলে ফিল্ড, খৌ, ঠিক আছে, স্টার, তাহলে এটা প্লুরাল। দেখেন স্টারের আগে এ আন বসানো এবং স্টারের প্লুরাল করা যায়, ঠিক আছে। The sun is a star, millions of stars in space, we looked up at the stars in the sky. যেহেতু এখানে ফানের ব্যাপারটা আছে, আমরা দেখেন এই যে আপনাদেরকে আমি ইংরেজি পড়াচ্ছি, মজা, তাহলে কি হবে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান, এটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, এটা আনকাউন্টেবল। এই যে উই মেড ফান অফ ইট, আমরা এটার মজা করলাম। সেলিং ইজ গুড ফান, সুইমিং ইজ গ্রেট ফান। এই যে আমি আপনাদেরকে ইংরেজি পড়াচ্ছি, টিচিং ইংলিশ ইজ ফান, মজা, টিচিং ইংলিশ ইজ ফান, টিচিং ইংলিশ ইজ, ঠিক আছে, ফান, তাহলে এটা ফান মানে মজা। এর আগে আমাদের এ ব্যবহারের সুযোগ নাই, এর ফান্স প্লুরাল করা যাবে না, তাহলে ফানটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে বুঝলেন মানি কেন আনকাউন্টেবল, কারণ মানির আগে এ মানি হয় না, মানিজ হয় না।
এখানে দেখেন দা বিল্ডিং ইজ বিল্ড অফ স্টোন, এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে, কিন্তু আসলে তা না। এটা দেখেন এই যে আনকাউন্টেবল নাউন, কারণ যদি এটা কাউন্টেবল হতো তাহলে স্টোনস হতো। আই প্রিফার চিকেন টু বিফ, আমি গরুর মাংসের চেয়ে চিকেন মুরগির মাংস পছন্দ করি। এই যে প্রিফারের পরে টু বসে, ভালো কথা। এইটাও ম্যাটেরিয়াল নাউন মানে আনকাউন্টেবল নাউন, এটাও আনকাউন্টেবল নাউন, এখানে দুটোই আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং হচ্ছে আনকাউন্টেবল বা নন কাউন্ট, এটা ক্লিপস্টোফেলের 45 নম্বর পেজ থেকে নেওয়া। আর অ্যাডভার্টাইজমেন্ট, এই যে যদি অ্যাডভার্টাইজমেন্ট হয়, অ্যাডভার্টাইজমেন্ট, এটা কাউন্টেবল নাউন এবং এর প্লুরাল হবে অ্যাডভার্টাইজমেন্টস। বোর্ডের প্রবলেম পেলাম না আপাতত, দেখি এরপরে ক্লাসে না হলে। আলহামদুলিল্লাহ ঝামেলা শেষ। চেষ্টা করলাম কোনো প্রবলেম আছে কিনা। না, প্রবলেম নাই। এখানে দেখেন ডিটারমিনারের আলোচনাতে কি বলা আছে, দেখি ডিটারমিনার নাউন ফ্রেজের পূর্বে নাউনকে শনাক্ত, সেটার অর্থকে নির্দিষ্ট বা সীমিত করে তাকে ডিটারমিনার বা ডিটারমিনেটিভ বলে। এটা দ্বারা কি বোঝায়? নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, দূরত্ব, ঠিক আছে। মেইন ফাংশন, রিফারিং, কোয়ান্টিফাইং। ট্রেডিশনাল ইংলিশ গ্রামারে আর্টিকেল, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিলেটিভ, এক্সক্লেমেটরি, এগুলোকে লিমিটিং অ্যাডজেক্টিভ বলা হয়। কিন্তু মডার্ন গ্রামারে এগুলোকে ডিটারমিনার বলা হয়, অর্থাৎ ডিটারমিনার গুলো এখন আর অ্যাডজেক্টিভ না। এটা মনে রাখবেন। আগে পার্ট অফ স্পিচ ছিল কত প্রকার? 8 প্রকার। এখন এই যে দেখেন অ্যাডজেক্টিভ ভেঙে 2টা পার্ট হয়ে গেছে, কিছুটা রয়ে গেছে অ্যাডজেক্টিভের মধ্যে, আর অর্ধেকের বেশি চলে গেছে কার মধ্যে? ডিটারমিনারের মধ্যে। মানে এখন অ্যাডজেক্টিভ থেকে 2টা হয়েছে, একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ডিটারমিনার। এই যে এগুলা ছিল বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ, এখন এরা হয়ে গেছে ডিটারমিনার। আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, ইন্টারোগেটিভ, কার্ডিনাল নাম্বার বা অর্ডিনাল নিউমেরাল, জেনারেল, ডিটারমিনার, কোয়ান্টিফায়ার। দেখ বোর্ডে আর প্রবলেম পাওয়া গেল না, সমস্যা নাই। বোর্ড চেকিং এর জন্য মূলত এই ক্লাসটা নেওয়া, বোর্ডটার সমস্যা হচ্ছিল, কোনো প্রবলেম নাই। আপাতত যাক আলহামদুলিল্লাহ পড়া শেষ। আপাতত আমি লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি, তারপরে দেখি পরবর্তীতে ক্লাসে কোনো প্রবলেম হলে বোঝা যাবে। সাথে থাকার জন্য শিক্ষার্থীদেরকে ধন্যবাদ। পড়ানোর সময় কোনো ধরনের স্লিপ অফ টাং অথবা স্লিপ অফ পেন হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপাতত এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।